ও কি করছে, তোমাকে ইউআরএলটা রিটার্ন করে দিচ্ছে। মানে নোড.জেএস থেকে যে ক্লাউডিনারিতে তুমি কিছু লাগবে, এটা তোমার ওখানে, কারণ কি এপিআই তোমাকে তৈরি করে এপিআই কিটা করতে হবে। এপিআই কিটা তোমার লগ ইন করে যে মোমেন্টে তুমি করবে, ও তোমাকে ইউআরএলটা দিয়ে দিচ্ছে। আর সেই ইউআরএলটা যদি আমরা ডেটাবেসে ফেলে দিই, এবার ডেটাবেস থেকে যখনই ডেটাটা ফেচ হয়ে আসবে, তার মানে কি ক্লাউডিনারি থেকে ইমেজটাও চলে আসবে। আমি কি কথাটা বলছি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, ক্লাউডিনারিতে আপলোড করলে, যেমনি ধরো গুগল ড্রাইভে আপলোড করলে আমরা তো একটা লিংক শেয়ার করে দিতে পারি জিনিসটাতে, ঠিক তেমনি ক্লাউডিনারিতে করলে ক্লাউডিনারি কি কাজ করে, ক্লাউডিনারি তোমাকে রিটার্ন করবে হচ্ছে যে একটা লিংক। এটা ক্লাউডিনারির যে মোমেন্টে ক্লাউডিনারি ইমেজটা রিটার্ন করবে, মানে লিংকটা রিটার্ন করবে, আমরা লিংকটা ডেটাবেসে রেখে দেবো। তাহলেই আমাদের জিনিসটাকে এ করে দিতে পারবো গল্পটাতে। জিনিসটা বুঝতে পারছি না ঠিক মতো। জিনিসটা বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি এটাতে আসছি। আর কারণ দেখিয়ে দেবেন তো? আমি ঠিক আছে, আমি দেখিয়ে দেবো, কিন্তু আজকে হবে না, কারণ আমার সেট করা নেই। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আমাকে একটুখানি বসতে হবে, আমার কাছে র কোড আছে, মানে এপিআই গুলোকে আমাকে দেখতে হবে, করে বসাতে হবে এপিআই গুলোকে। আমার লগ ইন করা আছে, এবার এপিআই কি গুলো দেখতে হবে চেঞ্জ করেছি কি করিনি, সেই সেটিংসটা করতে হবে ক্লাউডিনারির মধ্যে, তবেই ওখানে আপলোড করতে আমরা পারবো জিনিসটাতে। ঠিক আছে, ওরা দেখিয়ে দেবো, অসুবিধা কিছু ব্যাপার নেই। স্যার বলছি যে যেটা নরমাল, যেটা স্যার নরমালি আমরা পিএইচপির ক্ষেত্রে করে আসতাম, যে ফাইল হচ্ছে কি অ্যাপের ভিতরে মানে কোনো একটা ফোল্ডার করে সেখানে স্টোর করলাম আর ফাইলের নামটা ডেটাবেসে স্টোর করলাম, ওরকম কি কোনো দেখো প্রসেস? ব্যাপারটা হচ্ছে কি বলতো, ফাইলের নামটা তুমি ডেটাবেসে স্টোর করতে পারো, বা এখানে তুমি ফোল্ডারের মধ্যে থাকলে, রিয়াক্টের ক্ষেত্রে কি হয়, রিয়াক্ট যখন ওর আর্কিটেকচার বা ট্রিটা তৈরি করে, অনেক সময় ওই ডাইরেক্ট ফাইল নেবে না, তার জন্য তোমার মাল্টার লাগবে, আর একটা অন্য লাগবে, সেটা ইউজ করে ইমেজটাকে তুমি আপলোড করতে পারবে। তুমি ডাইরেক্ট এখানে করতে পারবে না রিঅ্যাক্টের রেসপেক্টে। আর একটা তাই জন্য, হ্যাঁ বলো। আচ্ছা, আর একটা যেটা মানে ইউজ করেছি, মানে সুব্রদীপের থেকে ইন্সপায়ার হয়ে, যেটা ওই মানে ইমেজের লিংক, অনলাইন ইমেজের লিংক সেটাকে স্টোর করে নিয়েছে। হ্যাঁ, অনলাইন ইমেজের লিংকটা স্টোর, ওটাই আমি বলছি, মানে অনলাইন ইমেজের কোথায়, মানে ইমেজটা আপলোড করলে ইমেজটা তো গিয়ে কোথাও স্টোর হচ্ছে। হ্যাঁ স্যার। ইমেজটা আপলোড করলে ইমেজটা তো, মানে তুমি বলতে চাইছো সেই ইমেজের লিংকটাই স্টোর করে নিয়েছো? না স্যার, মানে কোথাও অন্য কোথাও হোস্ট আছে, লাইক ফেসবুকের কোনো ছবি বা কোনো অন্য কোনো ছবি আছে, সেটা মানে কপি ইমেজ অ্যাড্রেস যেটা করা হয় সেই। ও আচ্ছা আচ্ছা, কোনো একটা ছবি আছে সেটাকে তুমি অ্যাড করে নিচ্ছ। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা হলে তো ছবি চলে আসবে, ওই যেহেতু ওই ইমেজের ইউআরএলটা তোমার রয়েছে। আমাদের মেন বক্তব্য কি, আমরা যে ছবিটা আপলোড করব সেই ছবিটা গিয়ে সার্ভারে কোথাও স্টোর হবে, সেই সার্ভারে স্টোর হলে তারপরে আমরা কি করব, আমরা আবার সেখান থেকে নিয়ে কাজ করব। এটা তো এটা এটা তো বক্তব্য, মানে এই ক্ষেত্রে তো তুমি ডাইরেক্ট ইমেজটা দেখাতে পারবো। হ্যাঁ বলো। তার মানে প্রথমে আমরা হচ্ছে ইমেজের এই অ্যাড্রেসটাকে পাঠালাম ইমেজ বাইনারিতে, তারপরে যখনই ও মানে এটা দিল, রেসপন্সটা দিল, তারপরে ওর লিংকটার সাথে পুরোটা। হ্যাঁ, এটাই হচ্ছে বক্তব্য, এটাই বক্তব্য। এই যে লিংকটা দিল সেটাকেই আমরা রেখে দিই। ক্লাউডিনারি বা নর্মাল যে কোনো এখানে যেখানে খুব বেশি ইউজ হয়, ধরো কি হয়, শুধু ডেটা বা ফাইল স্টোরের জন্য তুমি নিলে, আর নয়তো এগুলোকে ক্লাউড সার্ভারে তোমার রয়েছে কি বলতো, ব্লব সার্ভার বলে।
এই ব্লব সার্ভারের কস্টিং খুব কম, বাট তুমি যদি নর্মাল সার্ভার নাও তার কস্টিংটা ক্লাউডে কাজ করলে অনেক বেশি। তা আমার যদি সাইটে প্রচুর মানে ইমেজ ওঠে, আমি নর্মাল জায়গায় রাখতে গেলে আমার স্পেস বা ক্লাউডের খরচা অনেক বেড়ে যাবে। থেকে বেটার হয় কি, আমরা যদি এই ব্লবের ওখানে ইমেজগুলোকে রেখে দিই ওই ফ্রেমে অন্য লিঙ্কে, তাহলে কি আমার খরচাটা কম পড়ে। এই জন্য এই পলিসিটা ইউজ করে। এবার সবাই ইউজ করে আমি সে কথা বলছি না, কারণ কস্টটা অনেক এফেক্টিভ হয়ে যায় সার্ভারের চার্জটা। আমরা যেটা বানাবো সেটা তো সার্ভারের চার্জটাও একটু ভাবতে হবে, কি স্ট্রাকচারে বানালে সার্ভারের খরচাটা একটু কম পড়বে, যেখানে অনেক। আর হ্যাঁ, অল্প ইমেজ হলে সেটা নয় ম্যানেজেবল জিনিসটাকে এটাতে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আমাকে ওটা এখানে করে নিতে হবে। আছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এপিআই কি আর ওটাকে নিয়ে ফেলতে হবে। আচ্ছা, এবার তোমরা বলো আর কিছু কোয়ারি, কিছু বক্তব্য, কারোর কিছু ডাউট? কার নয়তো আমি এবার বলছি। হ্যাঁ, আপডেটের মঙ্গুসটা কি করে করতে হয়, মানে মঙ্গুস আপডেটটা কি করে করতে হয় আগে? মঙ্গুস আপডেট মানে বুঝলাম না। মঙ্গুস কি তোমার আপডেট কোয়ারি মানে এপিআই, ব্যাকএন্ডের এপিআই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসবো, আমার শেষ হয়নি ওগুলো, আমি বলবো এখানে ইউজ এফেক্ট ওগুলো আমি বলিনি এখন, আমি শুধু জাস্ট শেয়ার করেছি। মানে আমি ব্যাকএন্ডে আপডেট বলবো, আজকেই বলবো ওটা আমার শেষ হয়নি, ওটা তো জাস্ট স্টার্ট হয়েছে। অ্যাপ্লাই করা হয়ে গেছে স্যার। ও করে ফেলেছো, বাহ, তাহলে তো খুব ভালো। আপডেটের এখানে করে দিয়েছো, আমি বলিনি এখনো তোমাদের তো। আচ্ছা, আর কারোর কিছু কোয়ারি, কিছু বক্তব্য, কিছু জিনিস? আচ্ছা, ওকে, আমি এবার যেটা আগের দিন যেহেতু আমি পুরো জিনিসটা বলতে পারিনি, আমি তোমাদের একটু এই জায়গা থেকে স্টার্ট করছি। দাঁড়া, আমি জানি না তোমরা এটাকে অ্যাপ্লাই করেছো কিনা। দাঁড়া, ভিউ অল ওখানটা করেছো? ভিউ অল? আচ্ছা আচ্ছা, এবার ওখানে দেখবে ইউজ এফেক্ট নামে আমি ইউজ করেছিলাম। হ্যাঁ স্যার। এই ইউজ এফেক্টের কাজটা কি কিছু কারোর মাথায় এসছে যে কেন ওই কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পরে ইউজ এফেক্টের ভিতরে ফাংশনটা রেন্ডার হওয়ার জন্য হয় আর কি, এই জিনিসটা মানে দেখেছি। আমি বলবো স্যার? হ্যাঁ বলো শুনি। কি বলে, ইউজ এফেক্ট কে আমি প্রথমে একটা ওর ভেতরে ফাংশন দিলাম, সেটা হচ্ছে তারপরে আর একটা অ্যারে ফাংশন দিলাম। এবার ওর ভেতরে যদি আমি কোনো ভ্যালু না দিই তাহলে ওটা প্রথমবার রান করেই অফ হয়ে যাবে। যদি কোনো ভ্যালু দিই, কোনো স্টেট দিই, ভ্যালু বলা ভুল হবে, এবার এই স্টেটটা যখন আপডেট হবে ওটা আবার রিফ্রেশ হবে। বুঝতে পারলাম। এবার আমার প্রথম কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো ইউজ এফেক্টটা আমরা কোন জায়গায় আমরা জেনারেলি ইউজ করব? যে কোনো কম্পোনেন্টের ভেতরেই কি ইউজ এফেক্ট করব, নাকি কোনো স্পেসিফিক জায়গায় ইউজ এফেক্টটা ইউজ করা বেটার? লোড করার টাইমে যদি আমি কি বলে প্রথমবার লোড করার টাইমে কিছু চাইছি বা এপিআই রিফ্রেশ করার টাইমে চাইছি, তখন ইউজ এফেক্ট করা। কারেক্ট, তুমি যেটা বললে 100% কারেক্ট। এবার দেখো, আমি যে জিনিসটাকে বলতে চাইছি, আমি এটা সবার জন্যই বলছি, আমি জানি না হয়তো কিছু লোকজন জানো, কিছু লোকজনেরও হয়তো একটু, কিছু লোকজনের আইডিয়া বা কিছু লোকজনের কোয়ারি, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটু চালিয়ে নি এটা। মার্ন কোড, এটাই মার্ন কোড জিএমএফটি, এটা নোড, এটা ব্যাকএন্ড। মার্ন কোডে এটা ফ্রন্ট এন্ড। জাস্ট একটা মিনিট, আমি জাস্ট এইটার আইডিয়াটা একবার ক্লিয়ার করে নি তোমাদের থেকে। ফ্রন্ট এন্ড npm start npm start, হ্যাঁ বলো।
মঙ্গুজের 6.8.0 ভার্সন কাজ করছে না এখানে। কানেক্টই হচ্ছে না, কি চেঞ্জ করেছে? মঙ্গুজ, তাহলে কি ওটা মঙ্গুজ ভার্সন? দাঁড়াও দেখি কি দিয়েছে। আজকে সকালেই দেখলাম অ্যাঙ্গুলার 9, তারপরে 11, এখন 12 এসছে। পুরোনো ভার্সনের একটা কোড 12 এ কাজ করছে না অ্যাঙ্গুলারে। জাস্ট আজ সকালেই দেখলাম, মাথা খারাপ করে দেবে এখানে এই ভার্সন। কিছু করার নেই, ভার্সন এবার হয়তো ওরা চেক করেছে মঙ্গুজ 6। লেটেস্ট ভার্সন 6.0.8। দেখো একদম লেট, এইটাই তো দেখাচ্ছে মঙ্গুজ ডকুমেন্টেশনে। মঙ্গুজ 6.0.0 ওগুলো হচ্ছে বিটা হতে পারে ব্যাপার। আচ্ছা, ডান দিকে। হ্যাঁ 6.0.8, এখানে লেখা আছে 6.0 was released MIT। এখানে এখানে রিকোয়ার মঙ্গুজ, এখানে আমারটাতে কত ফেলা আছে, দাঁড়াও 1 মিনিট। আগেরটা ঠিকঠাক। রান হয়নি শুভ। এই তো আমার এখানে তো 6.0.8 দেখাচ্ছে, দেখি আমি এটা চলছে আমাদেরও কিনা। কানেকশন হয়ে গেছে, মানে আমারও হয়ে এই গেছে। তো 6.0.8 কি আমার এখানে আছে। আমি নরমালি তো কানেকশন চলছে। দাঁড়াও, এটা এখানে, এটা আগে বানানো বলে এখানে আমার তো চলছে। আচ্ছা শুভ, স্যার কি ফ্রন্ট এন্ডের প্যাকেজ দিয়েছিল? না, জেসন তো আমি দিইনি কোনোটা, আমার মনে হয় আমি কোনোটাতেই জেসনটা, আমি এই রিঅ্যাক্টে যেটা দিয়েছিলাম যে না, আমি তো এটাতে নোড মঙ্গো ছিল ফাইনাল প্রজেক্ট 1.10, এই যে ব্যাক এন্ডে, না আমি তো কোনোটাতে দিইনি, আমি তো শুধু পাবলিক আর এসআরসি দিয়েছিলাম। আর ব্যাক এন্ডে হ্যাঁ প্যাকেজ ডট জেসন, এটাতে পুরোনোটা থাকতে পারে। হ্যাঁ 5 পয়েন্ট, এটা পুরোনোটা, কিন্তু আমার এখানে কিন্তু দেখো নতুনটাই রয়েছে, এটা দিয়েই কিন্তু কাজ আমি তোমাদের যা দেখাচ্ছিলাম সেটা এটা দিয়েই চলছে। তো কত ভার্সন বললি? মানে ছিল পুরোটা? আচ্ছা, তো কালকে রিঅ্যাক্টিভ ভার্সনের মতো আই গেস প্রবলেমটা হচ্ছে। রিঅ্যাক্টেড কত চেঞ্জ হয়েছে নাকি? 17.02 তো রিঅ্যাক্টের ভার্সন। না মানে ওই কার্লি ব্র্যাকেট দুটো নিচ্ছিল, বলছিল ওই বলে কিছু নেই, যে এই বক্স অ্যারো ব্র্যাকেট, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, সরি কার্লি ব্র্যাকেট বেরিয়ে গেল, ওই অ্যাঙ্গেল ব্র্যাকেট গুলো নিচ্ছিল, বলছিল ওই ওই বলে কিছু হয় না। সবাই ওইভাবেই তো লেখে। তোমাদের যে কথাটা বলতে চাইছি তোমরা অলরেডি অনেকেই ব্যাপারটা বুঝতে পেরেছো, তবু আমি একটুখানি এখানে বলে দিচ্ছি, তারপরে অন্য এক্সাম্পল নিয়ে আমি শো করছি। মেনলি কি হয়, আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করি, মানে রাউটিং এ ক্লিক করি, এই কম্পোনেন্টটা মাউন্ট হয়। কম্পোনেন্টটা মাউন্ট হওয়া মানে হচ্ছে কম্পোনেন্টটা আমাদের স্ক্রিনে ডিসপ্লে করছে, এবং যে কম্পোনেন্টটা ডিসপ্লে করছে, ভালো করে এরম ভাবে ভাবো, আমরা এখানে ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করছি। ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে রিটার্নের ভেতরে যা কোড লেখা থাকছে সেটা ডিসপ্লে হচ্ছে। ফাংশনাল কম্পোনেন্টের ভেতর, মানে ফাংশন কম্পোনেন্ট বলেই আমি ফাংশনাল বলছি, ফাংশন কম্পোনেন্টের ভেতর রিটার্নের ভেতর যে কোডটা লেখা থাকছে সেটা এখানে ডিসপ্লে হচ্ছে। দ্যাট ইজ ওকে, এই অবধি কোনো অসুবিধা কিছু নেই জিনিসটাতে। বাট এক্ষেত্রে দেখো
ওকে কিন্তু যখন আমি ডিলিটে ক্লিক করছি বা সার্চে ক্লিক করছি, ওকে কিন্তু ব্যাক এন্ডে হিট করতে হচ্ছে না। মানে আমি কথাটা বলবার মানে ও শুধু রিঅ্যাক্টের কম্পোনেন্টটাকেই ডিসপ্লে করছে, ডেটাবেস থেকে বা নোড জেএসে কোনো প্রসেসিং করছে না। এটা রিঅ্যাক্টের রাউটারই ও কাজটা করছে। আমি যেটা বোঝাতে চাইছি, মানে নোডের সাথে কোনো এপিআই কমিউনিকেশন নেই, কোনো ডেটা সেন্ড নেই, কোনো ডেটাবেস থেকে ডেটা কিছু ফেচ করার ব্যাপার নেই। ঠিক আছে, কারণ রিঅ্যাক্টের মধ্যেই রাউটিং এর এখানে কোডটা লেখা রয়েছে, ও সেখান থেকে নিয়ে কাজ করছে। বাট দাঁড়াও, ডেটাবেসটাকে আমি এনেবল করি, নয়তো এরর খাবে। ডেটাবেসটাকে যখন আমি এনেবল করলাম, এবার দেখো যখনই আমি ডিসপ্লে অলে ক্লিক করছি, ডেটা উঠলো না, দেখি কি হয়েছে আবার কনসোলে। ও সরি, উঠবে কি করে, আমি ব্যাকএন্ড চালাইনি, ব্যাকএন্ডের সার্ভারটা চালাই। ব্যাকএন্ডের সার্ভার চালাইনি, তাই এরর খাচ্ছিল। আচ্ছা, এখানে কি হবে, এনওডিই। আচ্ছা, একটা কথা বলে দিই, দেখো তোমরা যখন ডেভেলপমেন্ট করবে, নোড না করে তোমরা চাইলে নোডমন ইনস্টল করে নিতে পারো। ঠিক আছে, তোমরা কি কেউ নোডমন ইনস্টল করেছিলে? হ্যাঁ স্যার, জানি। এনওডিএমওএন। হ্যাঁ, নোডমন ইনস্টল করে নিলে, আমার মনে হয় নোডমন করা আছে আমার এখানে, আমিও ভুলে গেছি। নোডমন ইন্ডেক্স, নোডমন আর নোডের মধ্যে, নোডমনটা কি হচ্ছে, যদি রান টাইমে তোমরা কোডে কিছু চেঞ্জ করো, নোডমন সার্ভারটাকে অটোমেটিক্যালি রিস্টার্ট করবে এবং বারবার সার্ভার বন্ধ করে করতে হবে না। এই জন্য নোডমনটা, এই যে স্টার্ট হয়ে গেছে নোডমন দিয়ে, তাহলে কি এটা চলবে, তোমরা তাহলে নোডমন ইউজ করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার পরের গল্পটা যেটা আমি বোঝাতে চাইছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, আচ্ছা এবার দেখো যখনই আমি ডিসপ্লে অলে ক্লিক করলাম, এবার ব্যাপারটা বুঝো, এটা কিন্তু ওর রিঅ্যাক্টের কম্পোনেন্টটাকে ডিসপ্লে করছে, কিন্তু ডেটাটা পাচ্ছে কোত্থেকে, ডেটাটা আসছে ডেটাবেস থেকে। তার মানে যখনই আমরা আমরা এই রাউটিং এ ক্লিক করছি বা লিংকে ক্লিক করছি, ও রিঅ্যাক্টের একটা কম্পোনেন্টকে মাউন্ট করবে বা লোড করবে, কিছু ডেটা ডিসপ্লে করবে, কিন্তু ডেটাগুলো আসবে কোথায়, ডেটাগুলো আসবে হচ্ছে ব্যাকএন্ড থেকে। তার মানে প্রথম কাজ ব্যাকএন্ড থেকে ডেটাগুলোকে ফেচ করে নিয়ে আসা, সেকেন্ড কাজ রিটার্নের মধ্যে ফেলে ডিসপ্লে করা। প্রথম কাজ ডেটা, এই যে ভিউ অলে যাই, এখানে ডিসপ্লে অল, এই ডিসপ্লে অলে যখন আমি গেলাম, এই দেখো আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি, প্রথম জিনিসটা হচ্ছে কি, তোমাকে এই রিটার্নের মধ্যে আমি যা লিখবো সেটা হবে আমাকে ডিসপ্লে করাবে, রিটার্নের মধ্যে যা লিখবো সেটা ডিসপ্লে করাবে। আর কিন্তু এখানে কি ডেটাটা পাবে কোত্থেকে, ডেটাটা পাবে হচ্ছে যে ডেটাবেস থেকে ফেচ করবে। তার মানে আমাকে এমন একটা মেকানিজম অ্যাপ্লাই করতে হবে যাতে এই রিঅ্যাক্টের কম্পোনেন্ট লোড, মানে ভিউ হওয়ার আগে ডেটাবেস থেকে ডেটা ফেচ করে নিয়ে আসে। তাই জন্য পুরোনো ভার্সন গুলোতে ছিল অন কম্পোনেন্ট, কম্পোনেন্ট ডিড মাউন্ট, এই ধরনের ইউজ করতে হতো। বাট এখানে আমরা ইউজ করে দিতে পারি ইউজ এফেক্ট। এবার এই ইউজ এফেক্টটা কি কাজ করবে, ইউজ এফেক্টটা ডেটাবেসের সাথে কমিউনিকেশন করে ডেটাটা ফেচ করে নিয়ে আসবে এবং সেই ডেটাটাই এ ভিউ করাতে পারবে। তার মানে আমি যদি অন্য ওয়ার্ডে বলি, একটা বলতে পারি যে এটা জেনারেলি চোখ বুঝে আমরা ইউজ করতে পারি। যদি আমাদের ভিউ করানোর যে জিনিসটা থাকে কম্পোনেন্টে, তার আগে আমাকে সার্ভার থেকে ডেটাবেস থেকে কিছু ফেচ করে নিয়ে এসে ডাইরেক্ট ডিসপ্লে করাতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই প্রসেসটা লাগবে ইউজ এফেক্ট দিয়ে।
পুরো জিনিসটাকে কাজ করতে পারি। সেকেন্ড বক্তব্য, তুমি যদি এরকম করতে তখন কিন্তু ইউজ এফেক্টটা লাগতো না। কিরকম? এই ডিসপ্লে অলে ক্লিক করলে একটা বটন এখানে খুলে গেল শো অল বলে, সেখানে ক্লিক করলে তারপরে এলো, তখন কিন্তু ইউজ এফেক্ট লাগতো না, কারণ তুমি যখন লিংক করছো ও একটা রিঅ্যাক্টেরই অন্য কম্পোনেন্টকে লোড করছে। সুতরাং এই ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা একটু আমায় বলো। আমি বলছি এখানে তোমার হচ্ছে সব রিঅ্যাক্টের কম্পোনেন্ট গুলো এখানে আছে, আর এদিকে হচ্ছে তোমার নোড আছে। এই রিঅ্যাক্টের কোন লিংকে তুমি যদি লিংকে ক্লিক করো, সেই লিংকের ক্লিক করলে ও কি করবে, ও যদি রিঅ্যাক্টের কম্পোনেন্টকেই লোড করে, তাহলে আমার কিন্তু এখন নোডের সাথে কোনো ঝামেলা হচ্ছে না, কোনো গল্প কিছু দাঁড়াচ্ছে না, তাহলে আমার ইউজ এফেক্টের ইমিডিয়েট কোনো দরকার নেই। বাট আমি যখন চাইবো যে হ্যাঁ আমার নোড যাবে, নোড থেকেও ডাইরেক্ট আসতে পারে, বা নোডে গেলে সেখান থেকে ডেটাবেস থেকে ফেচ করতে পারে, যেটা ভিউ হবে, তাহলে কিন্তু আমাকে ইউজ এফেক্ট দিয়ে প্রথম ওই কাজটা করে তারপরে মানে ডেটাটা ফেচ করে নিয়ে এসে তারপরে আমাকে ওটা এক্সিকিউট করতে হবে। এই জন্য আমি এটাকে বোঝানোর জন্য আমি এখানে দিয়ে রেখেছিলাম। তোমাদের কিছু বক্তব্য যা মনে হয় আমাকে। হ্যাঁ, ইউজ এফেক্টের ভেতরে আমরা যে ফাংশনটা লিখব সেটা ফার্স্টে এক্সিকিউট হবে, দেন কম্পোনেন্টটা লোড হবে, মানে মাউন্ট হবে। হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, এই জন্যই, কারণ আগে এটাকে আমরা এক্সিকিউট করতে চাইছি। স্যার ম্যাপ কেন আমরা ইউজ করি একবার জিনিসটা এক্সপ্লেন করে দেবেন? আমরা ইউজ তো করি বাট কেন করি ওটা? আচ্ছা, কেন করে আমি আসছি। কনসেপ্টটা হচ্ছে কি, এবার একটু তাহলে থিওরিটিক্যাল গল্পতে আসতে হবে। দেখো, গল্পটা হচ্ছে কি, এটার জন্য আমাদের বুঝতে হবে যে প্রথম কথা হচ্ছে, এবার একটু থিওরিটিক্যাল জিনিস। প্রথম হচ্ছে রিঅ্যাক্ট নিজে রিঅ্যাক্ট কি ফলো করে। আচ্ছা, তার আগে আমি তোমাদের বলি ডম সম্বন্ধে, ডকুমেন্ট অবজেক্ট মডেল সম্বন্ধে তোমাদের কি আইডিয়া? মানে যদি আমি বলি ডম ব্যাপারটা কি, তোমরা কি বলবে বা কি? আমি ডেফিনেশন আস্ক করছি না, জাস্ট কনসেপচুয়ালি আমি বলতে চাইছি ডম বলতে কি বুঝি, ডকুমেন্ট অবজেক্ট মডেল বলতে আমি কি বুঝি বা আমরা কি বুঝি। কারোর কিছু বক্তব্য? ওই তো স্যার, যেটা আমরা ট্রি মানে ডকুমেন্টটা কি ট্রি হিসাবে থাকবে সেটা যেখানে মেনশন করি, সেটা পুরো মানে অবজেক্টটা কোন স্ট্রাকচারে থাকবে এই স্যার আমি একটু বলবো সেটাকে কিভাবে ম্যানিপুলেট করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। স্যার ডম হলো মানে আমরা যে এইচটিএমএল এর যে ট্যাগ গুলো থাকে, মানে ধরুন কোনো একটা ফর্ম ট্যাগ বা কোনো হেডার ট্যাগ, এই ট্যাগ গুলো যখন আমরা ট্রি স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করব, বা এক্সএমএল বা এইচটিএমএল এর যে কোনো ট্যাগ, সেটাকে যখন আমরা ট্রি স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে ডম। 100% কারেক্ট, 100% কারেক্ট। আমি একটুখানি সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি এখানে একটা ট্যাগ লিখলাম ডিভ, ওকে। ডিভের ভেতরে ধরো আমি লিখলাম পি, সিম্পল, সব এন্ডিং আছে, আর পির ভেতরে ধরো আমি লিখলাম হাই। এরপরে ধরো ইউএল এর ভেতর এল আই, সবকটারই ক্লোজ, এলআই এর ক্লোজিং আছে, এলআই। আচ্ছা, আমি এখানে এলআই এর ক্লোজিং আছে, আমি কিন্তু ইউএল আশা করি এটা দিলে। আবার তারপরে ধরো আমি দিয়েছি H3, এখানে দিয়েছি আমি div, এগুলো সব ক্লোজিং আছে। আচ্ছা, একটু লিখেই দিই, রিঅ্যাক্ট এলআই তে ধরো আমি লিখলাম পাইথন /li, এখানে ধরো লিখলাম JS জাভাস্ক্রিপ্ট।
এখানে হচ্ছে এলআই। আমি একটা কিছুই না, সিম্পল একটা আমি এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ ইউজ করে আমি একটা স্ট্রাকচার বানালাম। এবার কনসেপ্টটা আমি যেটা বোঝাতে চাইছি, যখন এটা ডম তৈরি করবে, ডকুমেন্ট অবজেক্ট মডেল, আমি একটা সেগমেন্ট নিয়েছি, ডকুমেন্ট অবজেক্ট মডেল যেটা তৈরি করবে, ও প্রথম একটা নোড বানালো, সেই নোডটার কি হবে, ডিভ। জাস্ট আইডিয়ার জন্য বলছি। এবার ডিভের কতগুলো চাইল্ড হবে, পি হবে, ইউএল হবে, H3 হবে। তাহলে ডিভের চাইল্ড কি দাঁড়ালো, পি হলো, ইউএল হলো, আর কি দাঁড়ালো, H3 হলো। ঠিক আছে, এরপরে ইউএল এর ভেতরে যে জিনিসটা, ইউএল এর ভেতরে কি রয়েছে, এল আই, লিস্ট আইটেম, ওটা আই, এল আই এটা। আর এই পি এর এখানে হাই আছে, তাহলে তোমার এই লেভেলে কি আসছে, হাই। এল আই তে কি আসছে, পাইথন। এটাতে কি আসছে, জে এস, এখানে কি আসছে, রিয়াক্ট। এবার বলো, আইডিয়াটা পেলে যে নর্মাল আমরা যেটা কোড লিখছি সেখান থেকে ডমের স্ট্রাকচার কিরকম টাইপের তৈরি হয়। এখানে আমরা যা নেস্টিং করব সেই অনুযায়ী ও একটা ট্রি তৈরি করবে। এই যে ট্রিটা তৈরি হচ্ছে, এই ট্রি এর যে স্ট্রাকচারটা, এটাকেই বলছি ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে, এবার একটা কথা বলো, তোমাদের কি মনে হয় রিঅ্যাক্টে কটা ডম থাকে, রিঅ্যাক্টে কটা ডম থাকে? আর কম্পোনেন্ট একটা ডম ওই হিসেবে না, পার কম্পোনেন্ট একটা করে নোড তৈরি হয়। হ্যাঁ, পার কম্পোনেন্ট তুমি ডম বলতেই পারো, কারণ একটা কম্পোনেন্টের ভেতর অনেকগুলো জিনিসটা থাকবে। আচ্ছা, আমি এইরকম ভাবে যদি বলি যে কম্পোনেন্ট যদি হয়, আমি একটু ব্রড সেন্সে বলছি যে একটা কম্পোনেন্টের ভেতর তো তোমার অনেকগুলো জিনিসপত্র থাকবে, তাহলে তোমরা কনফিউজ হতে পারো। আমি একটু কথাটা অন্যভাবে বলছি। দেখো, রিয়েলে আমরা ধরো রিঅ্যাক্ট ইউজ করছি না, আমরা প্লেন এইচটিএমএল এ আউটপুট দেখাচ্ছি, তখনও কিন্তু ব্রাউজার এই ডম মডেল ক্রিয়েট করে। কি বললাম, আমরা এইচটিএমএল এ কোনো জিনিস আউটপুটে ডিসপ্লে করাচ্ছি, মানে এইচটিএমএল এ কোড লিখে, যে কোনো ওয়েব ব্রাউজার নিজে ভেতরে এই ডম মডেল তৈরি করে নেয়। তার মানে আমি বোঝাতে চাইলাম, প্রত্যেকটা ব্রাউজার একটা ডম মডেল ক্রিয়েট করে, তবে আউটপুট জেনারেট করে। মানে আমি এখান থেকে এই কনক্লুডটা করতে চাইছি। রিঅ্যাক্ট ভুলে যাও, যে কোনো এইচটিএমএল এর ট্যাগের মধ্যে যা থাকবে, ব্রাউজার ওটাকে ভিউ করানোর আগে ব্রাউজারের মধ্যে একটা ডম মডেল তৈরি করবে, সেই ডম মডেলটাকে ও করার পর তারপরে ডিসপ্লে করবে। দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ এনি ওয়েব অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এবার রিঅ্যাক্ট কি করে, যেহেতু রিঅ্যাক্টের একটা সার্ভার রান হয়, রিঅ্যাক্ট সার্ভারের মধ্যে কি কাজ করে, ও নিজে একটা ডম তৈরি করে। সেটা রিঅ্যাক্ট নিজে নিজে, মানে রিঅ্যাক্টের লাইব্রেরি তার ডম তৈরি করে, যে ডমটাকে বলা হয় ভার্চুয়াল ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। রিঅ্যাক্ট যে ডমটা তৈরি করে সেটা হচ্ছে ভার্চুয়াল ডম। এবং রিঅ্যাক্টের ডম আর ব্রাউজারের ডম, এই দুটো কিন্তু সেম হয়, সেম জিনিসটা হয়। রিঅ্যাক্টের ডম মানে আমি বোঝাতে চাইছি, এটা যদি ব্রাউজারের ডম হয়, ব্রাউজারের ডম হয়, রিঅ্যাক্ট এই যে আমাদের আউটপুটটা কার মধ্যে আসছে, আমাদের আউটপুটটা আসছে হচ্ছে, আউটপুটটা পাচ্ছি হচ্ছে ব্রাউজারের মধ্যে, আমাদের আউটপুটটা আসছে ব্রাউজারে। ব্রাউজারের ক্ষেত্রে যে ডমটা আছে, এই ডমটা যদি প্রপারলি ক্রিয়েট না হয়, আমরা কিন্তু আউটপুট পাবো না। এটা হচ্ছে একদম সোজা কথা। তার মানে এখানে এবার আমাদের যখন রিঅ্যাক্ট চলছে, রিঅ্যাক্ট নিজেও একটা ডম মেনটেন করে, একটা ডম মেনটেন করে। ওকে,
এবার সেখানে কম্পোনেন্ট হলে কম্পোনেন্টের ভেতরে যা যা জিনিস থাকে সেগুলোর উপরে তোমরা বলতে পারো নেস্টেড একটা বড় ট্রি তৈরি করে। এবার রিয়াক্ট যে এটা হচ্ছে আর ডম লিখলাম, মানে রিয়াক্টেড ডম। এই রিয়াক্টেড ডমটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল ডম, ভার্চুয়াল ডম, ভার্চুয়াল ডম। ওকে, পুরোনোতে কি হতো, পুরোনোতে ধরো রিয়াক্টেড ডমটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ডম, আর ব্রাউজারের ভেতর যে ডমটা থাকে সেটাকে বলে অ্যাকচুয়াল ডম। এবার ধরো পুরোনো টেকনোলজি, ধরো জেএসপি ইউজ করছি, পিএইচপি ইউজ করছি, এএসপি ইউজ করছি, আমাদের ধরো সার্ভার থেকে কোনো ডেটা এলো, সার্ভার থেকে ডেটা আসার পর পুরো ডমটাই কিন্তু রিফ্রেশড হতো, ডেটাটা আসার পর পুরো ডমটাই রিফ্রেশ হতো, তারপরে আমরা আউটপুট পেতাম। এবার রিয়াক্টে যেহেতু ডম করা রয়েছে, আলাদা আলাদা কম্পোনেন্ট বানানো রয়েছে, দেখা গেল কি সার্ভার থেকে আউটপুট আসার পর যেমনি ধরো রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই মেসেজটা শুধু ডিসপ্লে করবে, তাহলে ও ডমের একটা জায়গা একটা নোডে চেঞ্জ করবে, মানে ওটার ভ্যালুটা আগে সেট মেসেজটা আগে ব্ল্যাঙ্ক ছিল, তারপরে ওখানে এসে যাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, মানে একটা ভেরিয়েবলের একটা ছোট অংশ চেঞ্জ হচ্ছে, পার্ট চেঞ্জ হচ্ছে। তার মানে গল্পটা কি হবে, রিয়াক্ট কি করে, ও পুরো যে বড় পেজে, একটা বড় পেজ হলে তো প্রচুর বড় ট্রি হয়, পুরো ট্রিটাকে রিফ্রেশ করে না। এটা তোমরা মাথায় রাখবে, রিয়াক্ট ইউজ করে ডিফ অ্যালগোরিদম, DIFF, ডিফ অ্যালগোরিদম। এই ডিফ অ্যালগোরিদম ইউজ করে ও চেক করে অরিজিনাল ডমের সাথে এটা যেটা রিয়াক্টে চেঞ্জ হলো কোন নোডটা চেঞ্জ হয়েছে। স্যার একটু আপনার ভয়েসটা কেটে গেল আমার এন্ডে, একটু ডিফের আগে বলুন তো। আচ্ছা, ডিফের আগে, ডিফ মানে ডিফ অব্দি শুনতে পেরেছো? ডিফ না, ডিফটা পুরোটা গেল। আচ্ছা আমি বলছি, আবার বলছি, আমাদের কি হয় যখনই আমরা কোনো আউটপুট পাই, সেই আউটপুটটা জেনারেট হয় বা ডিসপ্লে হয় ব্রাউজারের মধ্যে, ঠিক আছে? এইটা যদি ব্রাউজারের মধ্যে যদি এটা ডিসপ্লে হলো, তখন কি গল্পটা দাঁড়াবে, এই ডিসপ্লে হওয়ার জন্য আমাদের কি হয়, ব্রাউজার কি করে, একটা ডম তৈরি করে, এই ডমটাকে বলা হয় অ্যাকচুয়াল ডম। ওকে, রিয়াক্ট কি করে, রিয়াক্ট এরই একটা রেপ্লিকা কপি তৈরি করে ইটসেলফ, সেইটাকে বলা হয় ভার্চুয়াল ডম। তার মানে রিয়াক্টের কাছেও নিজের কাছে একটা ডম রইলো, ব্রাউজারের কাছেও একটা ডম রইলো। এবার ধরো সার্ভার থেকে কোনো ডেটা এলো, ধরো রেজিস্ট্রেশন সাকসেসফুল, শুধু এটা চেঞ্জ করবে, তাহলে কি করবে, রিয়াক্টের ডমটা, যেহেতু সার্ভার থেকে ডেটাটা আগে রিসিভ হচ্ছে, রিয়াক্ট রিসিভ করছে, ও ওর নিজের ভার্চুয়াল ডমের নোডটাকে আপডেট করবে। সেই আপডেট করবার পর তারপরে যে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে ডিফ অ্যালগোরিদম অ্যাপ্লাই করে, মানে এই দুটো ডমকে কম্পেয়ার করবে, করে দেখবে যে কোন নোডটা অ্যাকচুয়াল ডমে আপডেট করলে আউটপুটটা ঠিকঠাক চলে আসবে। তাই জন্য পুরো ডমটাকে, মানে অ্যাকচুয়াল ডমের সবকটা নোডকে আপডেট না করে অনলি যে যে নোডগুলো দরকার চেঞ্জ করবার, ও শুধু সেইটা করবে। এই জন্যই এইটাকে আজকের দিনে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট আউটপুট জেনারেট করে রিয়াক্ট, বিকজ রিয়াক্ট ইউজ করে ভার্চুয়াল ডম। ভার্চুয়াল ডমটা কি করে, যেটা হচ্ছে কপি অফ অরিজিনাল ডম। এবার গল্পটা কি হবে, সার্ভার থেকে কিছু আউটপুট এলো, কিছু চেঞ্জ করার দরকার, ও পুরো ডমটাকে চেঞ্জ করবে না, অনলি যে নোডে চেঞ্জ হচ্ছে সেই নোডটাকে নিয়ে অ্যাকচুয়াল ডমের সাথে ম্যাচ করবে, যে অ্যাকচুয়াল ডমের কোন কোন নোডগুলোকে চেঞ্জ করা দরকার। এবার এই চেঞ্জিং করবার জন্য ইন্টারনালি যে অ্যালগোরিদমটা ইউজ করে, সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে ডিফ অ্যালগোরিদম, DIFF। সেটা ইউজ করে অ্যাকচুয়াল ডমের ও সব পুরোটা রিফ্রেশ না করে যে যেগুলো দরকার শুধু সেই নোটগুলোকে রিফ্রেশ করবে বা আপডেট করবে, তাহলেই আমরা আউটপুটটা পেয়ে যাব। তার মানে এখান থেকে একটা কথা মাথায় রেখো, আমাদের অ্যাকচুয়াল ডমে যদি না চেঞ্জ হয়, ধরো ভার্চুয়াল ডমে চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়াল ডমে চেঞ্জ হয়নি, আমরা আউটপুট পাবো না, কারণ অ্যাকচুয়াল ডমটা থেকে আউটপুট দেখায় হচ্ছে ব্রাউজার,
আর রিয়াক্ট নিজে ট্র্যাক করবানো পুরো কম্পোনেন্ট গুলো বলো, বাকি জিনিস সার্ভারের সাথে কমিউনিকেশন বলো, ও নিজে আর একটা ডম তৈরি করে রাখে যেটার নাম হচ্ছে ভার্চুয়াল ডম। এই অবধি তোমাদের কনসেপ্টটা। এবার যদি তুমি আমায় ডিফ অ্যালগোরিদম বলো, ডিফ অ্যালগোরিদম আমি বলতে পারবো না, কারণ ডিফ অ্যালগোরিদম আমি ডিটেলসে জানি না ব্যাপারটা। হ্যাঁ, ডিফ হয়, এবার সেখানে কি হয় সেটা একটা কম্পোনেন্ট বেসড হলে কিছু ক্ষেত্রে যদি লিফ হয় ও পেরেন্ট গুলোকে নিয়ে চেক করে দেখে নেয় পেরেন্ট আপডেট করলে, আর পেরেন্ট আপডেট হলে চাইল্ড গুলোকেও আপডেট করতে হয় ভেতরে ডিফ অ্যালগোরিদম। বাট অ্যালগোরিদম এক্সাক্ট কোন লজিকে চলে সেটা কোনোদিন আজ পর্যন্ত জিজ্ঞেসও করেনি, এবং ওটা ওপেনলি রিয়াক্ট বলেছে কিনা সেটাও আমার জানা নেই ডিফ অ্যালগোরিদমটা। স্যার তাহলে ডিফ অ্যালগোরিদম ইন্টারভিউতে মানে জিজ্ঞেস করে না তো? না, জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবে মানে স্যার যে ডিটেইলস কি মানে করে আপডেট করে, হ্যাঁ কি স্যার, করে ওটা আপডেট করে, তখন তোমাদের ডিফ অ্যালগোরিদম হ্যাঁ স্যার, ওটা নামটা বলতে বললেই পারবেন। হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে একদম ডিটেইলসে পড়ে না তো যে ডিফ না না অ্যালগোরিদম? না আজ পর্যন্ত কোথাও, কারণ এটা ওপেনে দিয়েছে বলে আমারও মনে হয় না, আমি কোথাও দেখিনি যে আচ্ছা ডিফ অ্যালগোরিদম কিভাবে কাজ করছে, কারণ এটা তো পুরো আর্কিটেকচার না হ্যাঁ স্যার। জিনিসটা, ও ইন্টারনাল। হ্যাঁ তাহলে কিন্তু স্যার এই বলো বলো। তাহলে স্যার এটা বললেই তো হবে যে দুটো অ্যাকচুয়াল ডম আর রিয়াক্ট ভার্চুয়াল ডম এর মধ্যে কম্পেয়ার করে যে স্লোপটাকে আপডেট করে কারেক্ট ডিভ কারেক্ট, অ্যালগোরিদম এটাই দিয়ে। এটাই এটাই ডিপ অ্যালগোরিদম দিয়ে, এটাই মেন। এই জন্য রিয়াক্ট এত ফাস্টেস্ট ওয়ার্ল্ড এর মধ্যে, অ্যাঙ্গুলার বা অন্য যত টেকনোলজি আছে সবার থেকে ফাস্টেস্ট হচ্ছে বিকজ অফ দা ভার্চুয়াল ডম। কারণ কি, ধরো 500টা তোমার নোড আছে একটা পেজে, তার মধ্যে তোমাকে আপডেট করতে হবে হয়তো 100টা নোডে বা 50টা নোডে। এই ডিপ অ্যালগোরিদম তাহলে 50টা নোড আপডেট করে দিলে আমাদের আউটপুটটা জেনারেট হয়ে গেল। এবার 500টা নোড আপডেট করা এবং 100টা নোড আপডেট করা অনেক ডিফারেন্স। 5 গুণ টাইম বেশি লাগবে। সেটাই বলতে স্যার, পারো। স্যার, হ্যাঁ বলো। তাহলে নোট থেকে যখন কোনো রেসপন্স বা কোনো কিছু আসে মেসেজ, সেটা ফার্স্টে রিয়াক্টেড ডোমের কাছে যায়, মানে ভার্চুয়াল ডোমের কাছে সেটা ফার্স্টে যায়। 100% রিয়াক্ট ডম। দেন সে সেটাকে কম্পেয়ার করে হচ্ছে যে অ্যাকচুয়াল ডোমের সাথে ইউজিং ডিপ অ্যালগোরিদম। হ্যাঁ, ডিপ অ্যালগোরিদম ইউজিং ডিপ অ্যালগোরিদম। তারপর সে সেই নোটটাকে চেঞ্জ করে অ্যাকচুয়াল ডোমে। হ্যাঁ, তবে আমরা কিন্তু ব্রাউজারে আউটপুটটা পাই। যদি চেঞ্জ না করতে পারে তাহলে আমাদের ব্রাউজারে আউটপুট আসবেই না। চেঞ্জ করতে পারে না মানে কোনো কি রকম এরর? না না, মানে হয়তো কিছু এরর হলো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। জিজ্ঞেস করছি কি রকম এরর হতে পারে আর কি, সেটাই জিজ্ঞেস করছি। মানে আমি আজ পর্যন্ত পাইনি, কারণ কোনোদিন তো কিছু নয়, মানে জাস্ট বললাম যে যদি অ্যাকচুয়াল ডমে চেঞ্জ না হয় কোনো কারণে তাহলে আমাদের আউটপুটে আসবেই না। কারণ ব্রাউজার যা কিছু ডিসপ্লে করবে অ্যাকচুয়াল ডম থেকে, ওর নিজের ডম থেকে, রিয়াক্ট পুরোটা তৈরি করে ব্রাউজারকে দিচ্ছে। বলো এই জায়গাটুকু আইডিয়াটা কি বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ স্যার, একদম। ডিপ অ্যালগোরিদম বা কিভাবে নিয়ে কাজ হচ্ছে, ডিপ অ্যালগোরিদমের এখানে রিয়াক্ট ডম। হ্যাঁ বলো। কারণ কি, তবেই ও ডিসপ্লে করতে পারে। এছাড়া কারণ HTML কম্পোনেন্ট ইনপুট টাইপ লিখি, ওগুলো কি, ওগুলো তো সবই ইনপুট, তো আমরা যেটাকে ট্যাগ বলছি ইন্টারনালি, ও সবগুলোকে অবজেক্ট বানিয়ে নেয় ওর কাছে প্রিডিফাইন্ড। আমরা তো বলছি ইন্টারপ্রেট করছে HTML, জাস্ট ওটাকে ইন্টারপ্রেট করে ডিসপ্লে করছে, কিন্তু কে কার ভেতরে আছে সেই জন্যই ও তৈরি করে নেয়। মানে এটা ইরেসপেক্টিভ অফ তুমি রিয়াক্ট ছেড়ে দাও, অ্যাঙ্গুলার ছেড়ে দাও, নর্মাল HTML এর ক্ষেত্রে ও কমিউনিকেট করছে, কিন্তু এটা সার্ভার আমরা বলছি না কেন, রিয়াক্ট টু রিয়াক্ট হচ্ছে বলে গল্পটা। কিন্তু ক্লায়েন্টের ব্রাউজারে ধরো একটা বড় প্রজেক্টে আমি কথাই বলছি 1000টা কম্পোনেন্ট রয়েছে, ও কিন্তু প্রথমেই ক্লায়েন্টের মেশিনে 1000টা কম্পোনেন্ট লোড করবে না। যখন ক্লিক করব সেই রিলেটেড কম্পোনেন্টটা লোড করবে এবং সেই অনুযায়ী ও আপডেট করবে। কথাটা এটাই হচ্ছে বলার।
তুমি বলতে চাইছো যে একটা ক্লায়েন্টের পেজে, যতটুকু আমি তোমার কোশ্চেনটা বুঝেছি, অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, তাই তো? অনেকগুলো কম্পোনেন্ট ভিউ হচ্ছে একটা পেজে। এবার এই অনেকগুলো কম্পোনেন্ট যদি ভিউ হয়, তাহলে তার জন্য ডমটা কিভাবে তৈরি করছে রিঅ্যাক্ট, এটাই তো তোমার কোশ্চেন ছিল। এবার আমার যেটা নিজের মনে হচ্ছে যে ও করবে কি, যে আলটিমেট তো এটা রিঅ্যাক্টের মধ্যে এই এইচটিএমএল এর মধ্যে থাকবে, মানে এই রুটের মধ্যে থাকবে, তবেই সেটা ভিউ করতে পারবে। তাই জন্য ও করবে কি, একটা ওই ডিভ রুট রাখবে। এবার ধরে রাখো এই কম্পোনেন্ট, এটার ভেতর থেকে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য যদি 4টে কম্পোনেন্ট থাকে, তাহলে এখানে 4টে নোড তৈরি করলো। 4টে নোড, ধরো 4টে কম্পোনেন্ট আছে। এবার এই রিলেটেড ও আবার তৈরি করলো, কি বলছি, ট্রিটা বুঝতে পারছি ব্যাপারটা, গল্পটা। আবার এর এখানে কারণ কি, এ তো রিটার্ন করছে একটা ডিভ, এখানে একটা ডিভ আছে। তুমি যদি এইটা একটা কম্পোনেন্ট ধরো, এইটা একটা কম্পোনেন্ট ধরো, এখান থেকে ও কি রিটার্ন করবে, ও তো আবার একটা ডিভ পাবে। এই এখান থেকে তো ও কি রিটার্ন করছে, ডিভ রিটার্ন করছে বা রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট রিটার্ন করবে। রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট করলে আলাদাভাবে নোড তৈরি হয় না, আর যদি তুমি ডিভ রিটার্ন করো তাহলে তোমার নোড তৈরি হবে। গল্পটা, জিনিসটা ও ডাইরেক্ট ঢুকে যায়। এবার এইখানে তোমার যখন ডিভ আসছে, এই ডিভের ভেতরে তো বাকি সব জিনিসপত্র থাকছে, তার মানে এই ডিভ থেকে আবার ট্রিটা তৈরি হচ্ছে। এই কম্পোনেন্টের জন্য আবার তোমার একটা তৈরি হচ্ছে ডিভ, সেখান থেকে তোমার আবার তৈরি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। আমি কথাটা কি বোঝাতে পারলাম জিনিসটা? এই স্ট্রাকচারেই ও করছে। যদি তুমি জিজ্ঞেস করে, তুমি এরকম অ্যান্সার দিতে পারো যে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট হচ্ছে। কারণ হচ্ছে কি, রিঅ্যাক্ট এইচটিএমএল এ এই রুটের মধ্যেই, কোথায় গেল, এই যে ডি বাই ডি রুট, এর ভেতরেই সমস্তটা এমবেড করে ডিসপ্লে করছে রিঅ্যাক্ট। তোমরা বলবে যে কেন, কেন যদি হয়, ইন্সপেক্টে যাও, ইন্সপেক্টে গিয়ে বডি উইথ, এই দেখো ডি বাই ডি রুট, এই ডিভ আইডি রুট, এবার এর ভেতরেই দেখবে ডিভ ক্লাস অ্যাপ। তার মানে আমরা যা আউটপুট পাই সব পাই index.html এর এই ডিভ আইডি রুটের ভেতরে, এর ভেতরে এখানে আসে। যদি ডিভ আইডি রুট এর ভেতরে আসে, তাহলে গল্পটা কি দাঁড়াবে? গল্পটা এটাই দাঁড়াবে যে ও এই অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, আর এই কোথায় গেল app.js, app.js কোথায় গেল, app.js, হ্যাঁ app.js এর যা লেখা আছে, এই যে এর ভেতরে আবার একটা ডিভ, তার মানে ওই ডিভের আন্ডারে এই ডিভ আসবে, এর ভেতরে রাউটার আসবে, সুইচ আসবে, রাউট থেকে আবার এই কম্পোনেন্ট গুলো লোড হলে তার ভেতরে ডিভ, এবং এখান থেকে কম্পোনেন্ট গুলো তৈরি হবে। আমার যেটা অ্যাকর্ডিং টু লজিক এটাই তৈরি হচ্ছে বলতে পারো। মানে স্যার প্রথমে ডিভাইডি রুট থাকবে, তারপর ডিভের একটা থাকবে, তারপর আস্তে আস্তে ভেতরে এইখানে দেখো, এই দেখো ডিভাইডি অ্যাপ কম্পোনেন্ট, অ্যাপের বিআর দেওয়া রয়েছে, আবার এখানে ন্যাভ আসছে। এই যে তোমরা বুঝেই যাবে, এইগুলো যদি ইন্সপেক্টর ভেতরে যে ফরম্যাটে রয়েছে, কার ভেতরে কেচ কার চাইল্ড, এই ট্রিটা তৈরি করে নিচ্ছে। এই যে এখানে ট্রি থেকে এই যে ফর্মের ভেতরে এই ইনপুট, এই দুটোই রয়েছে ফর্মের ভেতরে, মানে একই, এটা হচ্ছে ফর্ম পেরেন্ট, তার দুটো চাইল্ড, এই যে ইনপুট তার সাথে বিআরও আছে। এই প্রত্যেকটা চাইল্ড এই যে বন্ধ করছি, ভাবতে পারো কি বলতো, কে কার আন্ডারে, কে পেরেন্ট কে চাইল্ড জিনিসপত্রগুলো। এই যে টিআইডি কোনটা বন্ধ করছি, কে কার, একটা করে পেরেন্টকে করে দিচ্ছি। এবং তোমরা এটা দেখলেই দেখবে ডিআইডি রুট, এই ডিআইডি রুটটা আসতে থেকে এই এইচটিএমএল টাই ভিউ হয় তার ডিআইডি রুট। তারপরেই দেখো কি লেখা রয়েছে, ডিভ ক্লাস অ্যাপ, এটা পাচ্ছে থেকে app.js, এটা app.js এ দেখো, এই দেখো ডিভ ক্লাস অ্যাপ, কারণ সিএসএস অ্যাড করতে গেলে ক্লাস না লিখে লিখতে হয় ক্লাস নেম, তাই জন্য এটা index.js টাও মাঝে আছে, ওটা মানে নেই। হ্যাঁ হ্যাঁ index.js ওই ফাইলটা, হ্যাঁ index.js টাই তো এক্সিকিউট হচ্ছে বলে অ্যাপের আমরা আগের js স্যার, ও index.js index.js না না, ও index.js, ও index.js টা শুধু এই লোড করা স্ট্রিক্ট মোডে ওই রুটের ডকুমেন্টেড গেট এলিমেন্ট আইডি ইউজ করে
এই অ্যাপটাকে এমবেড করে দেয় রুটের মধ্যে, সেই জন্য index.js এটা আর কিছু কাজ বললাম না, একবার বলবেন। আমাদের যেটা আমাদের দেখো HTML এর এই যে index.html এর মধ্যে আমি আর এখানে তো ফাঁকা রয়েছে d/d root বলে, এই ভেতরে তার তো কিছু লেখা নেই জায়গাটা, কিন্তু যখন আউটপুট জেনারেট হচ্ছে দেখো d/d root, তারপরে পুরো এই অ্যাপ কম্পোনেন্টে যেটা লেখা হচ্ছে সেটা এখানে চলে আসছে, অ্যাপ কম্পোনেন্টে যেটা লেখা হচ্ছে। এবার এই অ্যাপ কম্পোনেন্টে যেটা লেখা হচ্ছে সেটা এর ভেতরে এমবেড হচ্ছে কি করে, মানে এটাকে এর ভেতরে ঢোকাচ্ছেটাকে, কারণ app.js এর ভেতরে যা লেখা আছে সেটা এই ইন্ডেক্সের মধ্যে এই জায়গাটাতে কে ঢোকাচ্ছে, এই জায়গাটাতে কে ঢোকাচ্ছে, এই কাজটা করছে হচ্ছে index.js। index.js এর মধ্যে কি লিখছি, document.getElementId root, তার মানে এই ডকুমেন্ট হচ্ছে সিস্টেম ডিফাইন্ড অবজেক্ট, গেট এলিমেন্ট বাই আইডি বলে ও তুলছে কোন জিনিসটা, ও তুলছে হচ্ছে এই ডিভের আইডিটা, আর এটা এমন ভাবেই এখানে করা এই অ্যাপটাকে এই যে রিঅ্যাক্ট রেন্ডার মানে তুমি ধরতে পারো ওটাকে এক্সিকিউট করছে, ঠিক আছে, এক্সিকিউট করছে রান টাইমে, ওই অ্যাপটাকে ওই রুটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কথা এই লাইনটা লেখার জন্য, এই রেন্ডারের মধ্যে এই লাইনটা লিখে দেওয়ার জন্য। তার ফলে রিয়াক্ট ডম, হ্যাঁ দেখছি, হ্যাঁ এইটা এইটাতে দেখতে পারো এই কাজটা, এই এমবেডিংটা কে করছে, তোমার index.js টা করছে, index.js করছে। আর এটা বাই ডিফল্ট এখন স্ট্রিক্ট মোডে কাজ করে, রিঅ্যাক্টের মধ্যে দিয়ে দিচ্ছে। স্ট্রিক্ট মোড মানে যে ভেরিয়েবল গুলো তৈরি করব, ভেরিয়েবলের আগে ডেটা টাইপ লিখতেই হবে, যদি না লিখি তাহলে এরর মারবে, এটা বাই ডিফল্ট স্ট্রিক্ট মোডে কাজ করছে রিঅ্যাক্টের এই জিনিসটা। এই index.js কিছুই নয়, এই app.js এর জিনিসটা নিচ্ছে, নিয়ে index.html এর ভেতরে এই div/id এর মধ্যে এখানে এমবেড করে দিচ্ছে, দ্যাটস ইট, আর কোনো গল্প নেই। আর এই পুরো HTML টাই আমরা কিন্তু ভিউ করছি, ওপরে দেখো নো স্ক্রিপ্ট, ইউ নিড টু এনেবল জাভাস্ক্রিপ্ট টু রান দিস অ্যাপ, কারণ এই এখানে যা লেখা আছে সব পেজের জন্য সেম। ধরো সার্চে আছি, ডিসপ্লে অলে গেলাম, এইবার দেখো ডিসপ্লে অলে এখানটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো অ্যাপ থাকছে, বাট এই যে জিনিসপত্র ন্যাবও সেম থাকছে, এই অল এমপ্লয়ি ডিটেলস, টেবিল, পিআর, পি বডি, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে। মানে আমি এটাই বোঝাতে চাইছি, এই ডিভাইডি রুট কিছুই চেঞ্জ হচ্ছে না, বা ডিলিটে যাচ্ছি সেটাতে কিছুই এটা চেঞ্জ হচ্ছে না, শুধু ন্যাপটা স্যার সেম নয় তো, ন্যাপটা আলাদাভাবে মানে দুবার আলাদাভাবে রেন্ডার করা আছে। কোনটাতে ন্যাপ মানে দুটো কম্পোনেন্টে আলাদাভাবে ন্যাপ কল করা আছে, ওটা মানে রুটে নেই না। হ্যাঁ, কারণ দুটো ওগুলো আলাদা করেছি কেন, কারণ হচ্ছে প্রত্যেক বাড়ি যখন কম্পোনেন্টটা লোড হবে ও চেক করে নেবে যে কি মোডে রয়েছে, তাই জন্যই প্রত্যেকটার ভেতর থেকে আমি কল করেছি। যদি ধরো ডিলিট হুকস রয়েছে, ওকে, এখানে দেখো আমি প্রত্যেকটাতে এই ন্যাবটাকে কল করেছি রিটার্নে, কারণ কি যতবারই নতুন একটা কম্পোনেন্ট লোড হবে আমি চেক করছি যে কে লগ ইন করে আছে, সেই অনুযায়ী আমি মেনুগুলোকে ডিসপ্লে করাবো, কারণ তুমি যদি সেম মেনু সবার জন্য ডিসপ্লে করাতে চাও তাহলে তুমি app.js এর মধ্যে এখানে তুমি মেনুটা রেখে দাও, তাহলে কিন্তু মেনুটা চেঞ্জ হবে না। হ্যাঁ, তুমি বলবে কি আমি তাহলে কি করব, যে যখন অ্যাডমিন লগ ইন করছে তখন আমি করব আলাদা একটা মেনু বার বানাবো, তাতে প্রবলেম এটা হবে app.js এ তুমি app.js টা ফিক্স থেকে যায়, তুমি সেই মেনুটাকে আর চেঞ্জই করতে পারবে না, অ্যাডমিন লগ ইন করবার আগেও যা মেনু পেতো, লগ ইন করবার পরও তাই মেনু পাবে। সুতরাং মেনুটাকে যদি চেঞ্জ করতে হয়
তাহলে কি কম্পোনেন্টের ভেতর থেকে মেনুটাকে তোমাকে লোড করাতে হবে, যে যখনই একটা নতুন কম্পোনেন্ট লোড হবে তখনই তোমার মেনুটাও চেক করে, মানে স্ট্যাটাস বুঝে মেনুটা চেঞ্জ হবে। হ্যাঁ স্যার, এই প্রবলেমটা আমি ফেস করেছিলাম লগ ইনের ক্ষেত্রে। আমি মানে ফার্স্টে এই যে রাউটারের পরেই আর কি ন্যাপ বারটা লোড করেছিলাম, হ্যাঁ দেন হ্যাঁ, মানে ওটা চেঞ্জ লগ ইন করতে পারবে না, আর লগ ইন ওটা আর হয়ে চেঞ্জ যাচ্ছে, করতে হবে কিন্তু না। হচ্ছে কি মানে ন্যাপ বারটা চেঞ্জ হচ্ছে না। না, আফটার ওটা চেঞ্জ রিলোড করতে পারবে না। আফটার রিলোড চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, রিফ্রেশ আবার জিনিসটা হলে তখন ও করবে, কিন্তু দেখো রিয়েল মানে কি বলবো, যখনই হয়ে যাবে তখনই তো আমাদের করে দেওয়া বেটার না, এই জন্য ভেতর থেকে কল করেছি জিনিসটাকে। আচ্ছা, এই অবধি আইডিয়াটা বোঝা গেল না? বোঝা গেল না? কিছু কোশ্চেন থাকলে বলতে পারো, তোমাদের কিছু কারুর কোশ্চেন কিছু মনে হলে আমাকে বলতে পারো। ওকে, তাহলে ডিপ বুঝলে, ভার্চুয়াল ডম বুঝলে, এখানে বুঝলে। এবার যে কথাটা আসছি সেটা হচ্ছে যে আমাদের সার্ভার থেকে কি জিনিস রিটার্ন হয় সেটা তো আমাদের বুঝতে হবে। আমরা যখনই নোটপ্যাড খুলছি, নোটপ্যাড নয়, পেন। এবার কনসেপ্টটা হচ্ছে কি, ভাবো সার্ভার থেকে আমাদের যা রিটার্ন হচ্ছে মানে রিঅ্যাক্টের কাছে, আমরা পাচ্ছি হচ্ছে জেসন অবজেক্ট, আমরা পাচ্ছি হচ্ছে অ্যারে অফ জেসন অবজেক্ট, আমরা পাচ্ছি অ্যারে অফ জেসন অবজেক্ট। ওকে, অ্যারে অফ জেসন অবজেক্ট মানে 0 1 2 3, এই হচ্ছে অ্যারে অফ জেসন অবজেক্ট। ওকে, এবার গল্পটা কি দাঁড়াবে, অ্যারে অফ জেসন অবজেক্ট। আমি একটু কোডটা খুলি তাহলে বোঝাতে, আমি নিয়ে নিলাম ডিসপ্লে অল। এবার কনসেপ্টটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের সিম্পল ওয়েতে ভাবো, আমাদের ম্যাপ কি করছে, আমাদের হাতের সামনে রাস্তা কি, অ্যারেটাকে ট্রাভার্স করানোর জন্য আমাদের কাছে কি আছে, ফর লুপ রয়েছে আর ম্যাপ রয়েছে। এবার গল্পটা হচ্ছে ফর লুপ হলে আমরা কি করতে পারি, আমরা একটা করে ডাইরেক্ট অ্যারে থেকে ভ্যালুটাকে বের করতে পারি বা অবজেক্টটাকে বের করতে পারি। ম্যাপ ইউজ করলে আমরা কি করতে পারি, ইন্টারনালি ফাংশনকে এক্সিকিউট করতে পারি। এটা দেখো, এটা হচ্ছে আমরা একটা ফাংশনকে ডাইরেক্ট এক্সিকিউট করতে পারি। এবার বলবে প্রথম কথা হচ্ছে আমাদের কি নর্মাল যদি আমরা এটাকে এক্সিকিউট করতে চাইতাম, আমি সিম্পল হবে না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, হবে না ডিফারেন্ট ইস্যু, তোমরা জিজ্ঞেস করলে তাই আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো আমার কাছে অ্যারে নাম রয়েছে, আমি বলছি ধরো ফর, আমি বোঝাতে চাইছি i ইকুয়াল টু 0, i লেস দেন a, অ্যারে নেম a ডট length লেন্থ। ওকে, আর তারপরে সরি ইজ ইকুয়াল টু 0, a ডট স্যার পড়ছে না কিবোর্ডে। হ্যাঁ 0 লেন্থ i প্লাস প্লাস, ঠিক আছে, এইটা এলো। এবার এইখান থেকে আমাকে কি করতে হবে, আমি ধরো কোন একটা ভেরিয়েবল নিলাম x, আমি ডেটা টাইপ বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি a অফ i, মানে অবজেক্টটাকে আমি বের করলাম, করে ডিসপ্লে করলাম। বাট এখানে বুঝতে হবে কি, আমাদের রিঅ্যাক্টে প্রত্যেকটা রো হয়ে যাবে আমাদের এক একটা করে নোড হিসেবে ট্রিট করতে হবে। এবার আমাদের তাহলে টিআর তৈরি, এটা এইচটিএমএল এর মতো ডিসপ্লে নয়, আমাদের কি তৈরি করতে হবে, আমাদের একটা ট্রি স্ট্রাকচার তৈরি করতে হবে, মানে টেবিলের ভেতরে যে জিনিসপত্রগুলো ডিসপ্লে হবে, তার মানে আমাদের সেই টেবিলের ভেতরে, এই টেবিলের ভেতরে কথাটা বলবার মানে হচ্ছে কি, টিআর মানে টেবিল একটা রো, টিআর এর ভেতরে যেগুলো ডিসপ্লে জিনিসটা হবে সেইগুলোকে আমাকে একটা কি বলবো, একটা সিঙ্গেল ট্যাগের মধ্যে রেখে
সেটাকে আমাকে রিটার্ন করতে হবে রিয়াক্ট ডমের মধ্যে। মানে আমার এক একটা রোকে টিআর কে ইউনিকলি আইডেন্টিফাই করে আমাকে রিয়াক্ট ডমে অ্যাড করতে হবে। যদি আমি কথাটা বলি, কথাটা একটু বোঝো। আমার এখানে টিআর যেটা হচ্ছে, টিআর এর ভেতরে 100টা টিডি থাকুক তাতে আমার কিছু যায় আসে না। প্রত্যেকটা টিআর কে ইউনিকলি আইডেন্টিফাই করে আমাকে অ্যাড করতে হবে রিয়াক্ট ডমের মধ্যে, তবে আমরা রিয়াক্টে আউটপুটটা ডিসপ্লে করাতে পারবো। যেহেতু প্রত্যেকটা টিআর কে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, এই জন্য টিআর এর সাথে মানে কার মধ্যে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, রিয়াক্ট ভার্চুয়াল ডমে। সেইটা করার জন্য আমাদের কি লাগবে, একটা ফিল্ড, এই ফিল্ডটা লাগবে। এবার ফর এক্সাম্পল আমি এটাকে কন্ট্রোল এক্স করলাম, করে এটাকে এস করলাম, আমি জাস্ট বোঝানোর জন্য, আর এটাকে আমি সেভ করলাম না। এবার কোনটাতে চলছে, এটাতে চলছে। আচ্ছা, একটা এরর মেরেছে, কানেকশন রিফিউজড, দেখতে অ্যাডমিন হোম ডিসপ্লে অল। এবার একটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা আউটপুট পাচ্ছি, বাট এখানে কিছু জিনিসটা ঝামেলা করছে। এই যে এখানে মারছে, এই যে ইচ চাইল্ড, দেখো আমি চালালে আমি লগ আউট করছি, এই জিনিসটা একটু এটা কিভাবে কাজ করছে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। 2 মিনিট। দেখো না দিলে কি হবে আর দিলে কি জিনিসটা দাঁড়াবে, কারণ এটা পুরোপুরি রিয়াক্ট ভার্চুয়াল ডমের জন্য এই ম্যাপটা ইউজ করে কাজ করা। যেটা ফর লুপ দিয়ে নরমালি হয় না। স্টার্ট হয়। ওকে, আমি অ্যাডমিন লগ ইন করলাম, ADMIN, এখানে কি করলাম, ADMIN, অ্যাডমিন। ওকে, এবার আমি এখানে ইন্সপেক্টে আছি, ইন্সপেক্ট কনসোলে কোনো ঝামেলা নেই। এবার লক্ষ্য করে দেখো আমি এখানে কি দিচ্ছি, ডিসপ্লে অল। দেখো ডেটা তো ফেচ হচ্ছে, বাট দেখো এখানে ইন্টারনালি একটা এরর মারছে। কি এরর মারছে একটু দেখো, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছো না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, তার মানে আমার একটা করে রো হচ্ছে যেটা রিয়াক্ট ডমে আমাকে স্টোর করতে হচ্ছে, এবং সেটার একটা ইউনিকলি আইডেন্টিফাই দরকার। তার জন্য আমরা কি করব, এখানে রিয়াক্ট রাউটার ডমে, তাই জন্য এখানে আমি ইন্ডেক্স নিলাম। এবার ফর ম্যাপ কি করবে, প্রত্যেকটা ইটারেট করবে এবং ম্যাপের ভেতরে আমরা আর একটা ফাংশনকে কল করতে পারবো। তাই জন্য এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো রিটার্ন। এই রিটার্নটা করছে কি, একটা করে রো কে জেনারেট করে সেটা ডমের মধ্যে ইউনিকলি আইডেন্টিফাই করে স্টোর করছে, আর এই ম্যাপটা কি করছে, অবজেক্টটা বের করছে ফাংশনে এবং সেটাকে এক্সিকিউট করছে, মানে ইটারেট করছে। আর এই রিটার্নটা ডমে অ্যাড করছে। নর্মাল ফর লুপ করে আমরা এই কাজটা করতে পারবো না রিয়াক্টের রেসপেক্টে, তাই জন্য আমাদের ম্যাপটা দরকার। নর্মাল তোমরা ভাবতে পারো যে আমি ফর লুপ লিখে টিআর লিখে করে দিলেও ও সেটাকে এই যে ইএমপি লিস্ট ডট ম্যাপ দিলে তবেই এই যে লিস্টের উপর কাজ করছে, ও ভ্যালুটাকে নিয়ে একটা করে অবজেক্ট নিয়ে ও এখানে পাঠাবে, যেটা নর্মাল ফর লুপে রিটার্নটা হবে না। এবার পরের গল্পটা, নর্মাল ফর লুপ করলে আমি রিটার্নটা একসাথে মানে ট্রিটা জেনারেট করতে পারবো না। এবার ট্রিটা জেনারেট করে ও কিন্তু রিটার্ন করছে, ভালো করে এখানে দেখো ভিউ ইএমপি লিস্ট, এই রিটার্নটা কোথায় করছে, এই রিটার্নটা করছে হচ্ছে টি বডির মধ্যে। এখানে রিটার্নটা হচ্ছে মানে পুরো ট্রিটা উপরে জেনারেট হচ্ছে, পুরো ট্রিটা রিটার্ন হয়ে এখানে আসছে, এসে ডিসপ্লে করাচ্ছে। আমি এক কথায় যদি বলতে যাই, ফর লুপ প্লেন ইউজ করলে আমি এই রকম ভাবে ট্রিটা জেনারেট করতে পারবো না ভার্চুয়াল ডমে। তাই জন্য গল্পটা হচ্ছে কি, এখানে আমাদের প্রথম ম্যাপ লাগবে। ম্যাপ কি কাজ করবে, লিস্ট থেকে একটা করে অবজেক্ট নেবে এবং নর্মাল ফর লুপের মধ্যে নর্মাল আমরা ফাংশন কল করতে পারি।
বাট নেস্টেড ইউজ করে সেটাকে ইউজ করতে পারি না। এই জন্য এখানে আমরা নেস্টিং ইউজ করেছি এবং এই ম্যাপ পুরো ট্রিটা বানিয়ে রিটার্ন যেটা করবে সেটা কিন্তু এখানে এক্সিকিউট হবে। তুমি যদি পুরো কোডটা এইখানেই লিখে দাও এখানে, দেখবে তাতেও কাজ করবে না, অনেক সময় প্রচুর ইস্যু হয়। সেই জন্য শুধু টেবিলটা জেনারেট করবার জন্য আলাদা আমরা ফাংশন বানাই, ট্রিটা এক্সিকিউট করব, তারপরে ওটা রিটার্ন করব। এটাই হচ্ছে গল্প। একটু মানে একটু আইডিয়াটা আমার মনে হয় বোঝা গেছে যে এইখানে কেন ইন্ডেক্স দিয়ে একটা একটা করে নোড তৈরি হচ্ছে। এবার এইটা যেটা রিটার্ন হচ্ছে সেটা কিন্তু ম্যাপের থ্রু দিয়ে গিয়ে অ্যাড হচ্ছে ভার্চুয়াল ডমে, পুরো ডমটা তৈরি হয়ে যাচ্ছে, তারপরে আবার এখান থেকে রিটার্ন হচ্ছে। এই কনসেপ্টটা বলে গল্পটা। এবার একটু মনে যেটা আসে, জানি এটা একটু কমপ্লেক্স এবং একটু থিঙ্কিংটা অন্য, সেই জন্য বোঝানোর চেষ্টা করলাম। এবার তোমাদের বলতে পারো কিছু জিনিসটাকে, আশা করি কিটা তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। এখনো তোমাদের হয়তো মনে হচ্ছে যে যাকে ম্যাপ না দিলে আমি পড়লাম, আমি একটাই বলতে পারি, ডেটাগুলোকে বের করে সেটাকে আমরা ডমে অ্যাড করতে পারি না ভেতরে ফাংশনে। আর একবার ফর লুপের মধ্যে থেকে রিটার্ন লিখে দিলে তাহলে ফর লুপটা পুরোটা ঘুরবে না। এই দুটো কথা আমি বলতে পারি এটার রেসপেক্টে। ম্যাপে ও পুরোটা ইটারেট করবে, করে নিয়ে কাজ করবে, তারপরেই আমরা পাবো। বলতে পারো এখানে যার মনে যা করছে বা যা আছে সেটা একটু আমাকে বলতে পারো, অসুবিধে কিছু নেই। আচ্ছা, বুঝতে পেরেছি জিনিসটাকে। ওকে, এবার এই দাঁড়াও, এখানে আমি সেভ করে দিই। এটা কাজ করে না, মানে রিভার্সটা কোনটা 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 বলতে? ম্যাপে রিভার্স, ম্যাপে না 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 না, ও ও পরপর পরপর ইটারেট করে ওই জিনিসটা, ওটাতে রিভার্স বলতে কি বলছিস তুই? উল্টো দিক দিয়ে যদি ট্রাভার্স করতে চাই, আমি যেটা মানে বুঝলাম। ফার্স্টে তো অ্যারেটাকে আগে ট্রাভার্স করে দিলেই তো হলো, হ্যাঁ অ্যারে ডট হ্যাঁ, রিভার্স করলেই তো ওইটাই। হলো। নরমালি আমরা কোড দিয়ে কিছু করতে পারবো না জিনিসটাকে। আচ্ছা, এবার যে জিনিসটা আমি তোমাদের দেখাতে চাইছি বা শো করতে চাইছি, এটা চলছে, এটা ব্যাকএন্ড। ধরো ওকে, দেখো জিনিসটাতে এবার আমি আগে আউটপুটটা দেখাই। ইন্ডেক্স কপি, তাহলে আমার এটা যেটা চলছে এটাকে একটু স্টপ করি। আচ্ছা, ব্যাকএন্ড কন্ট্রোল ভি আমি রিপ্লেস করে দিলাম, হয়ে গেল। পরের যেটা আছে এটা আমার হয়ে গেল ফ্রন্ট এন্ড। ইনস্টলে কিছু লাগবে, অ্যাক্সিওস রাউটার নাম দুটোই করা আছে। এই এসআরসিটা লাগবে আমার,
আমার রিঅ্যাক্ট চলছে এখানে, বন্ধ করি, কন্ট্রোল সি জিনিসটা। এবার এইখানে রিঅ্যাক্টে মান কোড ফ্রন্ট এন্ড, এই এসআরসিটাকে ডিলিট করে আমি এখানে দিয়ে দিলাম এই এসআরসি। কপি, ওকে। এবার আর একটা জিনিস আমাকে চেক করে নিতে হবে, পাবলিকের মধ্যে এখানে কি দেওয়া রয়েছে, শুধু ও সিডিএন দেওয়া আছে এখানে পড়ে, আচ্ছা অসুবিধা নেই, ওকে। এবার স্টার্ট করি ব্যাকএন্ডে, নোডমন ইন্ডেক্স স্টার্ট করে দিলাম, অসুবিধা নেই। এবার আমার এখানে ফ্রন্ট এন্ডে npm start ওকে। আগেরটার মতোই সেম জিনিসটা, একটু আমি চেক করে নিই, রেজিস্ট্রেশন ইন্সপেক্ট, এতটা ইন্সপেক্ট দিলে হবে না, ওকে। আচ্ছা, অ্যাডমিন লগইন থেকেই প্রথম দেখি, তাহলে সুবিধা হবে। ADMIN, প্রথম জিনিস এটা এসছে। আমি জানি না তোমরা কিভাবে করেছো, তোমাদের আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম বা কোডটা শেয়ার করেছিলাম, সার্চ হলে এখানে ক্লিক করবে, ডিসপ্লে হল, তার মানে কি খাচ্ছে ডিসপ্লে হলে, ডেটা এলো না কেন আমাকে দেখতে হবে, দাঁড়াও, কনসোলে কি এলো, প্রোটোটাইপ অ্যারে, দাঁড়াও 1 মিনিট দেখছি কিছু নোডে পিএমপি স্কিমা কালেকশন, নামটা কিছু চেঞ্জ হয়েছে কিনা, ব্যাকএন্ড থেকে ডেটা আসেনি, দেখছি। ডিলিট আছে, গেট এখানে আমার কি আছে, can.edu@gmail.com, আমি জাস্ট 9999 করে দিলাম, তাহলে আপডেট প্রোফাইল হয়ে গেল, প্রোফাইল আপডেটেড। আবার আমি হোমে গেলাম, হোম পেজে যা থাকবে, আবার আপডেট প্রোফাইলে দেখো 9999 ব্যাঙ্গালোর, তার মানে ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপডেট এখান থেকেও জিনিসটা হচ্ছে, কনসেপ্টটা। ভিউ হয়তো শুধু তুলে ডিসপ্লে করা হয়। আচ্ছা, এবার আমি যেটা তোমাদের বোঝানোর জন্য মেন করছি, সেটা হচ্ছে এসআরসির মধ্যে কম্পোনেন্টের মধ্যে ম্যানেজ এমপ্লয়ি হুকস। লক্ষ্য করে দেখো, ম্যানেজ এমপ্লয়ি ইউজ এফেক্ট ডেটাটাকে তুলে নিয়ে এলো, ইউজ এফেক্ট করার পর ভিউ এমপ্লয়ি, এই জায়গাটা কিন্তু একটা বড় খেলা আছে।
ঠান্ডা মাথায় আজকে দেখো, কারণ কি এই রিমুভ রো এটা কিন্তু নর্মাল ওয়েতে কিন্তু হবে না। আপডেটটা আর রিমুভটা বটন তো তৈরি করছি, কিন্তু ডিসপ্লেতে একটু ঝামেলা আছে। রিঅ্যাক্টের সাইডে ব্যাক এন্ডে কোনো ঝামেলা নেই। দেখো বটন যখন আমার হচ্ছে, মানে আমি কোন জায়গাটা বোঝাতে চাইছি, আমি এখান থেকে লগ আউট করি। আচ্ছা আগে একটা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন কি নাম দেবো? সুজয়। ইমেল যে কোনো একটা ইমেল দিয়ে দিই, মোবাইল নাম্বার এটা দিয়ে দিই, ডেট দিয়ে দিই, যা ইচ্ছে। এন্টার পাসওয়ার্ড ক্যাপিটাল স্মল এ 1 দিয়ে দিই, মেল দিয়ে দিই, ইন্ডিয়া দিয়ে দিই, আর কলকাতা রেজিস্ট্রেশন আর একটা দিয়ে দিই, ধর অনু, এতগুলো এটা দিয়ে দিলাম। মোবাইল 22 দিয়ে দিলাম, ডেট 4 তারিখ দিলাম, পাসওয়ার্ড এ একই দিলাম, ইমেল দিয়ে দিলাম, ইন্ডিয়ায় থাক, নয়ডা। রেজিস্টার। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে, এখানে আমি যেটা এই দেখো অ্যাডমিন লগইন দিয়ে ঢুকলাম, অ্যাডমিন অ্যাডমিন এই জায়গাটায় এসে গেল। এবার আমার গল্প হচ্ছে এই ম্যানেজ এমপ্লয়ি। দেখো আমি লিংকে ক্লিক করছি, ডাইরেক্ট ডেটাবেস থেকে ডেটাটা লোড হয়ে তারপরে ভিউ করবে। তার মানে ম্যানেজ এমপ্লয়িতে যখনই আমি ক্লিক করব, এই দেখো তোমার ডেটাটা ডেটাবেস থেকে এলো। তার জন্য আমার কি লাগবে, এই যে ইউজ এফেক্ট। যে মোমেন্টে ইউজ এফেক্ট আমি ইউজ করছি, ও কি করলো, ডেটাবেস থেকে ডেটাটা তুলে নিয়ে এসে আমাকে দেখালো। এবার পরের গল্পটা কি জিনিসটা দাঁড়াচ্ছে, পরের গল্পটা হচ্ছে সাপোজ আমি ডিলিটটাতে, আমি একটা একটা করে বোঝাচ্ছি, যে ডিলিট বাটনটায় ক্লিক করব সেটা ডাটাবেসে ডিলিট হবে। তাই জন্য যেখানে আমি ভিউটা বানিয়েছি, কোথায় গেলি রে বাবা, হ্যাঁ এই যে যেখানে প্রত্যেকটা রো জেনারেট হচ্ছে, পিডি বাটন অন ক্লিক। এবার এই অন ক্লিক করে আমি কোন ফাংশনকে ডাকছি, রিমুভ রো। আর এই যে প্রত্যেকটা রোকে ইউনিকে আইডেন্টিফাই করবার জন্য ইন্ডেক্স নাম্বার করেছিলাম, সেই ইন্ডেক্সটা আমি পাঠাচ্ছি। কারণ কি আমার এখানে তো অনেকগুলো রো আছে, কত নম্বর রোটাকে আমি পাঠাচ্ছি, ডিলিট করতে চাইছি, সেই জিনিসটাকে আমি পাঠালাম। এবার এখানে দেখো রিমুভ রোতে চলে এলাম। এবার রিমুভ রোতে যে মোমেন্টে চলে এলাম, এই রিমুভ রোতে আমার কাছে কি এলো, ইন্ডেক্স নাম্বারটা চলে এলো, মানে কত নম্বর রোটা, কারণ সেই ইন্ডেক্স নাম্বারটা আমি টিআর দিয়ে বানাচ্ছি, তার মানে রো নাম্বারটা বুঝে গেছে। এবার আমি করলাম কি, আমাকে ভিউটা চেঞ্জ করতে হবে, ব্যাক এন্ডটা একটু পরে, আগে ভিউটা চেঞ্জ করব কি করে, এটা কিন্তু ডাইরেক্টলি চেঞ্জ করা যাবে না। এই তিনটে ডট মানে হচ্ছে স্প্রেড অপারেটর। এই স্প্রেড অপারেটর ইউজ করে আমি এই যে আমার অ্যারেটা আছে, এই অ্যারেটা টেম্প লিস্টের মধ্যে কপি করে নিলাম। স্প্রেড অপারেটর ইউজ করে আমি টেম্পের একটা জিনিস মাথায় রেখো। আচ্ছা তোমাদের আইডিয়া রয়েছে, যদিও কি বলে, রেস্ট আর স্প্রেড, এই দুটো এসপিআরই এডি, এই দুটো অপারেটর কি বা কোথায় ইউজ করা হয়, এনি আইডিয়া, এনিথিং? না স্যার। রেস্ট আর স্প্রেডের কোনো আইডিয়া নেই? আচ্ছা দেখো, দিস ইজ দ্য ভেরি 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 কমন কোশ্চেন বা জিনিস। রেস্ট আর স্প্রেড এই দুটো অপারেটরেরই সিনট্যাক্স হচ্ছে তিনটে ডট, ঠিক আছে? এই তিনটে ডট সিনট্যাক্স কিন্তু রেস্ট অপারেটরেও আমরা ইউজ করি, আর স্প্রেড অপারেটরেও আমরা ইউজ করি। তার মানে শুধু অপারেটর দেখে, সিনট্যাক্স দেখে আমাদের পক্ষে বোঝাটা মুশকিল ওটা রেস্ট অপারেটর না স্প্রেড অপারেটর। এবার এই দুটোর ডিফারেন্সের ব্যাপারটা আসছে। না, বুঝলাম না।
অ্যারেকে কি এইভাবে কপি করা যায়, মানে A2 একটা নতুন মেমরি নেবে, নিয়ে A1 এর ভ্যালুগুলো স্যার এখানে তো রেস্ট অপারেটর দিয়ে তো করা যেত এটা দিয়ে, রেস্ট না, মানে এবারে A2 স্প্রেড অ্যারেটা। হবে, স্প্রেড। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে কি, আমার প্রথম বক্তব্য হচ্ছে আমরা কি অ্যারেকে এইভাবে নরমালি ইকুয়াল টু দিলে আমরা তৈরি করতে পারি বা স্টোর করতে পারি জিনিসটাকে? কি মনে হয় কোন ল্যাঙ্গুয়েজে কি এইভাবে হয়? অ্যারে কথা বলছি আমি, হ্যাঁ স্যার, পাইথন ধরতে পারো, জাভা ধরতে পারো, সি ধরতে পারো, ইকুয়াল টু দিয়ে অ্যারেকে কপি করা যায়? একটা স্ট্রিং আছে, ধরো জাভাতে স্ট্রিং মানে ক্যারেক্টার টাইপ অ্যারে, আমি ইকুয়াল টু দিলে সেটা কি কপি হয়ে যাবে একটা স্ট্রিং আর একটা এর মধ্যে? কি মনে হয়, কার কি মনে সে হয়? কোনোদিন দেখিও নি স্যার, জানিও না। এটা হয় না, এই সিনট্যাক্সটা হয় না, কারণ অ্যারে কে অলওয়েজ কি হয়, অ্যারে ইকুয়াল টু দিলে কিছু কিছু ল্যাঙ্গুয়েজে ও সেম মেমোরিকে পয়েন্ট করে, আর সি তে হলে এরর হয়ে যাবে, তুমি করতে পারবে না। পাইথনে হলে সেম মেমোরিকে পয়েন্ট করবে, আলাদা এটু কোনো মেমোরি অ্যালোকেট করবে না, ঠিক আছে জিনিসটা? তাই জন্য আমরা জেনারেলি এই ধরনের সিনট্যাক্স লিখি না, আমাদের করতে হয় কি, লুপ ঘোরাতে হয়, A1 অ্যারে থেকে একটা করে ভ্যালুকে বের করতে হবে, A2 অ্যারের মধ্যে স্টোর করতে হবে, A1 অ্যারে থেকে ভ্যালুটা বের করতে হবে, A2 অ্যারের মধ্যে স্টোর করতে হবে। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে? এবার পরের পরের গল্পটা যে জায়গাটা দাঁড়াচ্ছে এইখানে, এবার যখনই আমি, সরি কোথায় গেল, অ্যারে কপির, হ্যাঁ, এবার যখন আমি এই তিনটে ডটকে ইউজ করছি, এটাকে স্প্রেড কেন বলছে? অ্যারে থেকে একটা করে ভ্যালুকে নিচ্ছে, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, ও একটা করে ভ্যালুকে নিজেই বের করছে, বের করে ওর নতুন মেমোরিতে অ্যালোকেট করছে বা স্টোর করছে। এই জন্য যখন আমরা এক্সট্রাক্ট করব বা ছড়াবো তখন সেটাকে স্প্রেড অপারেটর বলছে, যখন আমরা একসাথে গ্রুপ করব তখন আমরা রেস্ট অপারেটর বলছি। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। এবং অ্যারে কপি মানে ES6 এ অ্যারে কপি সিনট্যাক্স হচ্ছে এটা, আমরা এইভাবে অ্যারেকে কপি করি। এটা এটা কিন্তু এগুলো যেটা সিনট্যাক্স আমরা ইউজ করছি এগুলো কিন্তু সব ES6 এর সিনট্যাক্স, ম্যাপ বলো সমস্ত কিছু বলো, এগুলো কিন্তু সব ES6 এর সিনট্যাক্স আমরা ইউজ করছি। ES6 6 7 ওগুলো বা 8 যাই ইউজ করি না। তার মানে এবার দেখো যে জায়গাটায় আমি ছিলাম, তার মানে এই ইএমপি লিস্ট থেকে টোটাল আমার, আমি যদি একটু ছবিটা আঁকি, না এটা না, আচ্ছা এটাকেই আমি, এটা তো লাগছে না, করলাম। আমি এখানে কি ছিল, আমার এখানে একটা অ্যারে ছিল, অ্যারের ভেতরে সব আমার অবজেক্ট গুলো ছিল যেগুলো ডেটাবেস থেকে উঠে এসছে, ডেটাবেস থেকে উঠে এসছে। আমি কি করলাম, এটার নাম হচ্ছে ইএমপি লিস্ট, এটা এইটাকে স্প্রেড অপারেটর ইউজ করে আর একটা অ্যারের মধ্যে আমি এটাকে স্টোর করে দিলাম, এটা এটা এইটা, তার মানে এটাকে আমি স্টোরে দিলাম এখানে, মানে টেম্প লিস্ট, এটা হচ্ছে টেম্প লিস্ট। এবার যখন টেম্প লিস্ট গল্প হলো, কারণ এটা ছিল অরিজিনাল লিস্ট, আমরা অরিজিনাল লিস্টের উপর কিছু মডিফাই জেনারেলি এখানে করতে গেলেই, এখন নতুন ভার্সনে আমি বলতে পারবো না, ও এরর খেতে, কারণ কি ডম মডেল ঘেটে যাবে। এই জন্য আমরা কি করলাম, আমি টেম্প লিস্ট তৈরি করে নিলাম যাতে ডম মডেলের এখানে এটা ডিসপ্লে রেসপেক্টে আসছে না, একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। এবার এই টেম্প লিস্ট থেকে স্প্লাইস, এই স্প্লাইসটা হচ্ছে একটা ফাংশন যে কি করবে, একটা অবজেক্টকে রিমুভ করবে, কত নম্বর অবজেক্টকে, ইন্ডেক্স নাম্বার যত যেটা পাস হয়ে আসবে, ধরো ইন্ডেক্স নাম্বার পাস হয়ে এসছে 0 1 2, তার মানে এই ইন্ডেক্স নাম্বার যেটা পাস হয়ে এলো সেটা হচ্ছে 1। এই স্প্লাইস কি করবে, এই অবজেক্টটাকে বের করে নেবে এইখান থেকে, এটাকে এখান থেকে বের করে নেবে স্প্লাইস, এটা সিস্টেম ডিফাইন্ড ফাংশন, ওকে?
আমার কিছু গল্প নেই, সেটা কার মধ্যে আছে এখানে একটা করতে পারি বা আলাদা আলাদা ইন্ডেক্সটা যদি অ্যারে হয় অনেকগুলো। আমি জাস্ট ওই জন্য কনসোল ডট লগ করে সেটাকে আমি স্টোর করেছি রিমুভ রো এর মধ্যে। এটা আমি নিজে, হ্যাঁ বলো। ইন্ডেক্সের পরে ওয়ানটা হচ্ছে একটা বের করবো সেই জন্য, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে জিনিসটা একটা। এবার আমি এটা নিজে কনফার্ম হব যে হ্যাঁ আমার ডিলিটটা ঠিকমতো হচ্ছে, কারণ এই যে কোডগুলো শেয়ার করছি এগুলো প্রত্যেকটা আমার নিজের হাতে টাইপ করা কোড। এবার প্রথমে তো ফার্স্টেই রান করেনি, এরর এসছে, সেই এরর গুলোকে ডিবাগ করবার জন্যই কিন্তু আমি কনসোল ডট লগ বা এগুলো আমি দিয়ে রেখেছি, যে আমি নিজে বুঝতে পারছি কাজটা হচ্ছে। আর এটাকে আমি টেস্ট করলাম, এটা জাস্ট শুধু আমি টেস্ট করার জন্য হয়ে গেল। এরপরে আমি কি করলাম, এটা মানে এই টেম্প লিস্টে আমার এখন তুমি ধরতে পারো এই দুটো আছে। এরপরে আমি কি করলাম, অ্যাক্সিওস দিয়ে আমি ডিলিট কে কল করলাম, করে যে অবজেক্টটা আমি বের করেছি তার ইমেল আইডিটা আমি নোট জেএস এ পাঠিয়ে দিলাম। এবার নোট জেএস কি করবে, ওই ইমেল আইডি দিয়ে ডিলিট করে দেবে আমার ডকুমেন্ট অবজেক্টটা। তাই জন্য আমি এই কাজটা করলাম। এরপর ডিলিট করে দেওয়ার পর ও ওখান থেকে যেটা যে অবজেক্টটাকে ডিলিট করে সেটাকেই রিটার্ন করে। এরপরে যখন ও রিটার্ন করলো, যখন রিটার্ন হয়ে এলো মানে সার্ভার সাইডে ডিলিট হয়েছে, আমি এটাকে কনসোল ডট লগটাকে প্রিন্ট করিয়ে করালাম যে প্রপার অবজেক্টটা ডিলিট হয়েছে, অনলি এটা দেখার জন্য। এরপরে আমি সেট মেসেজ কি করলাম, সাকসেসফুলি ডিলিটেড। আর এই মানে যে অবজেক্টটাকে আমি ডিলিট করেছিলাম, মানে লাল দিয়ে করি, এই অবজেক্টটা আমি ডিলিট করে দিয়েছিলাম। আমার কাছে এই দুটো অবজেক্ট ছিল, ইএমপি লিস্টে এই দুটো অবজেক্টকে আবার রিডাইরেক্ট করলাম। মানে আমার ইএমপি লিস্টে আমার এখন দুটো অবজেক্ট থাকবে। কোন অবজেক্ট? এই অবজেক্টটা থাকবে 0 নাম্বার ইন্ডেক্সে, এই অবজেক্টটা চলে এলো 1 নম্বর ইন্ডেক্সে। ঠিক আছে, তার মানে কনসেপ্টটা দেখো সময় কত হচ্ছে। আমি ডেটাবেসে ডিলিট করলাম, ডেটাবেস থেকে আবার কিন্তু সবকটা ডেটাকে ফেচ করে আনলাম না। আমার যেহেতু আগের বার অ্যারেতে সবকটা অবজেক্ট ফেচ হয়ে বসেছিল, আমি শুধু সেই অ্যারে থেকে যেটা রিমুভ করলাম সেটা রিমুভ করে দিলাম, ডিসপ্লে করিয়ে দিলাম। এইটা কোন জায়গায় কাজ করছে দেখো, এখানে এই দেখো সুজয় রয়েছে, আমি এই ডিলিটটাতে ক্লিক করছি। ডিলিটটা যে মোমেন্টে ক্লিক হবে, এই দেখো ডাটাবেসেও হলো, এই 3 নম্বরে যেটা ছিল সেটা 2 নম্বরে এসে গেল, 3 নম্বরে যেটা ছিল সেটা 2 নম্বরে এসে গেল, আমরা এই ডেটাটা পাচ্ছি এবং ডেটাবেসেও হচ্ছে। এই চেঞ্জিংটা কখন হচ্ছে? যখন ডেটাবেস থেকে অ্যাকনলেজ পাচ্ছে, মানে এই কাজটা কমপ্লিট হয়েছে সেখানে। আর এই স্প্লাইস ইউজ করে আমি ওই অ্যারের মধ্যে থেকে এই অবজেক্টটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ এটাকে আমি ঘাঁটতে পারবো না। কারণ ডমে একটা জিনিস ভাবো, ভার্চুয়াল ডমের মধ্যে এটা তৈরি হয়ে বসে আছে ইএমপি লিস্ট, কারণ ওটা ব্যবহার করে আমি তৈরি করে দিয়েছি ইএমপি লিস্টের জিনিসগুলোকে। তাই ভার্চুয়াল ডমকে ঘাঁটবো না, আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করলাম, টেম্পোরারি ভেরিয়েবল থেকে ওই অবজেক্টটাকে রিমুভ করে দিলাম। করে দেওয়ার পর এই যে সেট ইএমপি লিস্ট করলাম, মানে ভাবো ভার্চুয়াল ডমটাকে আপডেট করলাম, ভার্চুয়াল ডম ডিফ অ্যালগোরিদম ইউজ করে অ্যাকচুয়াল ডমকে আপডেট করলো, তবে আমার আউটপুটে চেঞ্জ হলো। রিঅ্যাক্ট কিন্তু ইন্টারনালি এইভাবেই কাজ করছে, আর আমাদের কোডটা এইভাবেই করতে হবে জিনিসটাকে। অনেকে লোকজন কি করে, এইখানে ডিলিট ডাইরেক্ট পাঠালো, আবার পুরো ডেটা ফেচ করে নিয়ে এলো, আমি কেন নিয়ে আসবো, আমার তো অলরেডি ডেটাটা আছেই আমাদের কাছে। এইবার এই কনসেপ্টটা বলতে পারো যে আমি শুধু ডিলিটেডটা বোঝালাম এখানে। বলো একটুও কি বোঝা গেল স্ট্রাকচার বা জিনিসটা? হ্যাঁ জান, এটা কিন্তু আমি অবশ্যই বলবে এই আইডিয়া গুলো, কারণ কি বলতো তোমাকে কোড লিখতে দেবে না, তোমাকে যদি জিজ্ঞেস করে কিভাবে করেছো, অ্যাটলিস্ট লজিক্যালি বলতে পারো হ্যাঁ আমি অ্যারেতে রেখেছি, স্প্লাইস ফাংশন ভুলে যাও সেটাতে প্রবলেম নেই,
অ্যাটলিস্ট বলতে পারো ছিল, ওটাকে রিমুভ করেছি, যখন রেসপন্স আসছে আপডেট করে দিয়েছি অরিজিনাল লিস্ট। এই কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার হয়, বলো জিনিসটাকে। স্যার আমি কি অন্য লজিকেও করতে পারি? আমি ভাবছিলাম অন্য একটা লজিক বলবো কি? বলো বলো বলো, অবশ্যই বলো। প্রথমে আমি ডিলিটটাও পাঠালাম, ওকে, মানে রেসপন্সটা সার্ভারে পাঠালাম, নিয়ে আমাকে রেসপন্স দিলে হয়ে গেছে। নিয়ে তারপর আমি আবার হচ্ছে কি বল, তারপরে আমি আবার হচ্ছে এটাকে কি বলে, যে আবার লিস্টটাকে তুমি সেটাকে আবার ওটাকে reload আবার করবো। ফেচ করবে। দেখো এখানে কি গল্পটা, তুমি একবার পুরো লিস্টটাকে তুলে নিয়ে আসছো, ওটা হবে, হুম, বাট ওটাতে কি বলতো ওভারহেড বেড়ে যাবে, রেসপন্স টাইম কম, মানে বেশি লাগবে। কারণ কি, ধরে নাও তোমার কাছে, আমি কথায় বলছি 100টা রো আছে, আমি সিম্পল বলছি 100টা রো আছে, তুমি একটা রোকে ডিলিট করার জন্য সার্ভারে পাঠালে, বাকি 99 রোটাকে তুমি আবার নেটওয়ার্ক দিয়ে ডেটাটাকে ফেচ করে নিয়ে এলে। কথাটা ভাবো, তাতে তোমার বাইট খরচা বাড়লো, নেটওয়ার্ক সার্ভারের লোড বাড়লো, ডাটাবেস হিট বাড়লো। তুমি যেটা ভাবছো এই ফরম্যাটে কিন্তু আমরা নর্মালি কোড করে থাকি, বাট এখন আমরা এই ধরনের জিনিসে করব না, আমাদের অপটিমাইজেশন কোড ভাবতে হবে। ওটা ভুল নয়, করলে হবে, অবশ্যই হবে, জিনিসটাতে অপটিমাইজেশন অবশ্যই হবে। বাট আপাতত আমি জানি না, এর থেকেও হয়তো আরো অপটিমাইজ কিছু থাকলেও থাকতে পারে, বাট আমি যতদিন এটা দেখেছি, যে একবার আমি লোড করলাম, তাহলে ভিউতেই আমি শুধু চেঞ্জ করছি, আমি শুধু ডিলিট করবার জন্য পাঠিয়ে দিলাম ব্যাপার, আর ওখান থেকে আমি একটা অবজেক্টকে, যেহেতু যে অবজেক্টটা রিটার্ন করেছি সেটা না করে আমি স্ট্যাটাসও রিটার্ন করতে পারি একটা স্ট্রিংকে। আমাকে তো আবার 99টা অবজেক্টকে আবার ফেচ করে আনতে হলো না। এবার 2 নম্বর কথা, তোমাকে তাহলে ডিলিট করবার সময় একবার ডেটাবেসে হিট হচ্ছে, তারপরে নোড জেএস এর রিপ্লাই আসছে, আবার ফেচ করার জন্য ডেটাবেসে হিট করছো, আবার রিপ্লাই পাচ্ছ। তার মানে তোমার ডেটাবেসে হিট করা, রিপ্লাই পাওয়া, হিট করা, রিপ্লাই পাওয়া 4বার হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ডেটাবেসে হিট 2বার হচ্ছে। আর জেনে রাখবে, যে কোনো প্রজেক্ট স্লো হয়, ডাটাবেসে যত বেশি হিট করবে তত তোমার প্রজেক্ট স্লো হবে। এখানে আমরা কিছু বুঝবো না, এই কম ডেটা নিয়ে কাজ করছি, তাই জন্য আমরা কিছু বুঝবো না ব্যাপারটাতে। এবার জিনিস ওটা দিয়ে করতে পারো, অসুবিধা নেই, ডিফারেন্ট লজিক। এবার এই কপি করে, কেন আমি কপি করে জিনিসটাকে, লজিকটাকে করলাম রিমুভ রো, এই লজিকটা কি বুঝতে পারলে? এবার এখানে বলতে পারো কারুর মনে যা কোশ্চেন, যা জিনিস আছে আমাকে বলতে পারো ব্যাপারটাতে, গল্পটাতে। ও সরি, হ্যাঁ এই জিনিস, এই কাজটা কিন্তু মেনলি এই জায়গাটা করেছি, ডিসপ্লেটা যাতে এরম হয়। এখান থেকে ডিলিট মারবো, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, তার জন্য এত কিছু করতে হলো গল্প এতে। আর স্যার আপডেটের সময় কি হচ্ছে, জাস্ট আইডিটা পাঠিয়ে দিচ্ছে অন্য একটা কম্পোনেন্টে, অন্য কম্পোনেন্টটাই বলবো, তোমরা আগে আপডেট দেখো। আমার কোড আমি দাঁড়া, এটা শেয়ার করেছি অবশ্যই, হ্যাঁ সেটা বুঝে গেছি। আপডেটটা তো আপডেট তো করেছি, দাঁড়া আমি এটা শেয়ার করেছি মনে হচ্ছে না স্যার। আচ্ছা দাঁড়া, আমি এই পুরোটাই ফোল্ডারটাই শেয়ার করে দিচ্ছি, অসুবিধা নেই। ইএমআইটি আজকে কত, 3/10/21। ও এই যে স্মল, এখানে ব্যাকএন্ড ফাইল, হ্যাঁ, আর এখানে লিখে দিস F2 CRUD ওকে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা
আপডেটের জায়গাটাকে এখানে। আচ্ছা, এবার এইটা যদি বোঝা গিয়ে থাকে, এবার তোমাদের প্রজেক্টের কি অবস্থা, কে কি করেছো একটু আমায় শো করো না, আমি তো এতদিন দেখিনি। আমি একটু স্টপ শেয়ারিং করছি, কার কি অবস্থা, কে কি বানিয়েছো বা কি অবস্থায় রয়েছে একটু আমাকে শো করে দেখাও কি অবস্থা। কারণ স্যাররা দেখছেন আমি জানি, স্যারদের সাথে কথা হয়েছে, বাট কি অবস্থা হয়ে আছে তাদের, কি অবস্থা যে কেউ করে হ্যাঁ স্যার রান করতে করছি, পারো। স্যার রান করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু দেখাও না যাদের রয়েছে, তাহলে আমি একটু আইডিয়াটা পাবো যে কি অবস্থায় রয়েছে। একটু চালিয়ে রাখো না, তাহলে স্ক্রিন শেয়ার করলে সুবিধা হবে। It belongs to the Monera group, I think in the it belongs to the Monera group and also the plant group. Because it belongs to the plant group, the outer power of the bacteria is the cell wire, and then sometimes there is another one which is the capsule. Then it goes in the cell of the cell wire of the bacteria is made up of 50 of light. হ্যাঁ, সার্চ করা যায়, ইন ইউজ করে, ইন আছে। মানে তুমি বলতে চাইছো অবজেক্টের মধ্যে কি, মানে তুমি কি করতে, হ্যাঁ হ্যালো, ও ও আচ্ছা, হ্যাঁ, হুম 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 করা যায়। 1 মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট। Vibrio commercial and spirillous biasis bacteria. মানে ডেটাবেসের কি তো সুব্রদীপ, মানে ডেটাবেসের ব্যাকএন্ড থেকে ডেটাবেসে রিমুভ করবি তো, ব্যাকএন্ড থেকে, ব্যাকএন্ডের কথা বলছিস না ফ্রন্ট? ও আচ্ছা আচ্ছা, স্যার আমি স্ক্রিনটা, তোমার জেসন অবজেক্টের কথা তুমি বলছো, আমি যেটা বুঝেছি সেটা দেখো, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে জিনিসটাতে, দেখতে পাচ্ছ? এ দেখো, এখানে আমার একটা জেসন অবজেক্ট বানানো আছে, ওকে, হার্ড কোডেড, ডেটাবেস থেকে আসুক কি যা আসুক আমার কিছু বানানো। আমি কি করব, ফর, এখানে হচ্ছে কি, এটা এই যে ফর কি ইন ইউজার, ইউজার মানে হচ্ছে অবজেক্টের নাম, কি বললাম বোঝা গেছে? এখানে আমরা এখানে কি কাজ করছি, আমি এটা ডিসপ্লে করানোর জন্য সবকটা করেছি। তুমি যদি এই যে কি ইন ইউজার মানে অবজেক্টের নাম, আর যদি তোমার ওটা অ্যারে অফ অবজেক্ট হয়, একটা লুপের মধ্যে তোমাকে এইটা ঘোরাতে হবে। আমি কি কথাটা বললাম বোঝা যাচ্ছে গল্পটা? এই কি মানে কি বলতো, তোমার ভেরিয়েবলটা, ইন হচ্ছে তোমার কিওয়ার্ড, ইউজার মানে হচ্ছে তোমার অবজেক্টের নাম, যদি থাকে তোমাকে ট্রু দেবে নয়তো ফলস দেবে। তারপরে আবার একটা ইফ লাগাও, ইফ বুলিয়ান রেজাল্ট মানে ট্রু হলে ডিলিট তোমার অবজেক্টের নাম ডট কিটার নাম, তাহলে রিমুভ হয়ে যাবে। কি বললাম বোঝাতে পারলাম ব্যাপারটা? কোনটা? এটা 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 আমার এই যে এই যে এজ বলে একটা কি ছিল, সেটাকে আমি সরিয়েছি। এই যে ডিলিট ইউজার ডট এজ, মানে এটাকে সরিয়ে দিচ্ছি। অবজেক্ট থেকে ওটা হাওয়া হয়ে গেল, কি ভ্যালুটা, ডিলিট, এটা ES6 এর সিনট্যাক্স, এগুলো জিনিসটা। তুমি সার্চ করে নিয়ে
না তুমি ওখানে কি বলতো, ওটা হচ্ছে তোমার, তুমি যদি দেখো, তুমি এখানে অ্যারে অফ অবজেক্ট আছে, তোমাকে তো একটা পুরো নোডকে আপডেট করতে হবে না, রিয়াক্ট ডম কে আপডেট করতে হবে, ব্যাপারটা মাথায় রেখো, নয়তো কিন্তু ভিউ থেকে সরবে না, তোমার এমনি সরে যাবে। দেখো আমি যদি স্লাইস নাও করি তাহলে কি গল্পটা দাঁড়াবে, আমি ওখান থেকে কিটা পেলাম একটা জিনিস, সেটা দিয়ে অবজেক্টটা পেলাম, কিন্তু আমি ভার্চুয়াল ডমকে আপডেট করব কি করে, ইএমপি লিস্টটাকে, ইএমপি লিস্ট অলরেডি ভার্চুয়াল ডমে হয়ে আছে, ইএমপি লিস্টে আমি হাত দিতে পারবো না। আর 2 নম্বর কাজ করতে হবে, হ্যাঁ কার মধ্যে আছে, হ্যাঁ স্টেট চেঞ্জ করলে তো আপডেট জিনিসটাকে, কিন্তু ওখানে চালালে এরর খাবে আমার যতদূর মনে হচ্ছে, একবার ট্রাই করে দেখো, কারণ আমি নিজে error খেয়েছিলাম। আমি বলছি যে আমি এমনি ভাবে অবজেক্ট থেকে রিমুভ করতে গিয়ে নর্মাল ভাবে আমি করেছিলাম, অবশ্যই সেটা 17.2 তে নয়, ওটা আগে 17.8 বা 12 ওরকম হবে, আমার এক্সাক্ট ভার্সন খেয়াল নেই, সেগুলোতে তখন দেখছিলাম ও বলছে ডমে প্রবলেম হচ্ছে, ডাটাবেসে ডিলিট হয়ে যাচ্ছে, ভিউটা আসছে ওটাই আসছে না। হ্যাঁ মানে এই যে এখান থেকে ডিলিট করলে আবার যে বাকিটা থাকবে, এই জায়গাটাতে এরর থাকছে, ডাটাবেসে ডিলিট হয়ে যাচ্ছে, এখানেই এরর মেরে দিচ্ছিল গল্পটা, তাই আমাকে ওইভাবে, হ্যাঁ তাই এই জায়গাটা করছিল, ডাটাবেসে ডিলিট হয়ে যাচ্ছে, সাকসেসফুলি ডিলিটেড, এখানেও এগুলো প্রিন্ট করে দেখেছি সব ঠিক হচ্ছে, কিন্তু এই ভিউটা জেনারেট করা যাচ্ছিল না, ডম আপডেট হচ্ছিল না, ওই ডমের এরর দিচ্ছিল। তারপরে এই হ্যাঁ 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 হুম হুম, এবার আমার এক্সাক্ট নেই, তবে ইস্যু হয়েছিল, কারণ কি ও ইস্যু হয়েছিল যে নিচ্ছিল না, কিছুতেই নিচ্ছিল না, ভিউতে এরর মারছিল। এবার আমার এক্সাক্ট ঠিক নেই, খেয়াল নেই যে ওটা করলে এখানে করে দেখতে হবে, কারণ এগুলো বলা না খুব মুশকিল যে কোন ভার্সনে বা কিছুতে কিছু চেঞ্জ করেছে কিনা জিনিসপত্রটা। এখানে এইটা করা যায়, তুমি যেটা বললে আমি সেটা বলে দেখালাম যে হ্যাঁ এইভাবে আমরা চেক করতে পারি এখানে। আচ্ছা একটু তাহলে দেখাও, শো করো কি অবস্থা। আচ্ছা আচ্ছা আমি দেখাবো। হ্যাঁ দেখাও না, কোনো অসুবিধা নেই, একটু দেখে নিলে আমার সুবিধে আইডিয়াটা হবে। স্যার এটা আমার এখন ফ্রন্ট পেজ হবে, কিন্তু মানে এখন এটা পুরানো ছিল, মানে কোনো কিছু ঠিক নেই, আছে এটা পুরো ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, এটা আমার স্যার মেন জিনিস এখানে ব্যাপারে। আছে, এটা হচ্ছে হ্যাঁ রেজিস্ট্রেশনটা। ঠিক আছে, রেজিস্ট্রেশন করা আছে তো, করতে হবে না করতে হবে না, আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে তো। হ্যাঁ স্যার, এখানে হ্যাঁ হ্যাঁ করতে হবে না। অ্যাডমিন লগইনটা এখনো হয়নি স্যার, ইউজার লগইনটা করেছে, মানে আচ্ছা যে খবর আপলোড করবে। আচ্ছা এখানে আচ্ছা হচ্ছে লগইন করলাম, এটা হচ্ছে আচ্ছা আপলোড নিউজের জায়গা, আচ্ছা ভিউ করেছি এখান থেকে। এবার হচ্ছে আজকে যেটা আপনি দেখিয়ে দিলেন ওইটাই এখানে ইমপ্লিমেন্ট করব, মানে আমার ডিলিটটা আচ্ছা আলাদা করা ছিল, ওটা হচ্ছে এবার হ্যাঁ এখানে ইমপ্লিমেন্ট করে নেবো। আর এখানে হচ্ছে হ্যাঁ আপডেট প্রোফাইলটা করা আছে এখানে হ্যাঁ এটা। প্রোফাইলে, আচ্ছা ওটাও তুমি নিয়ে চলে এসছো, ঠিক হ্যাঁ আছে, স্যার, ওখান থেকে ডেটাটা তুলে নিয়ে এটা চলে স্যার আপনার এসছো। একটা জিনিস মানে যেটা করেছেন, আমি এখানে ইউজ এফেক্ট ইউজ করেছি, ওই জন্য আপনার মানে যেটা হচ্ছে আপডেট করার পরে ওটা হচ্ছে আপনাকে ফের অন্য ইয়ে থেকে ঘুরে আসতে হচ্ছিল, এটা মানে আমার হ্যাঁ অটোমেটিক হয়ে যাচ্ছে, যেমন এরকম একটা কিছু অ্যাড করে দিলাম, দিয়ে হ্যাঁ আপডেট করলাম, অটোমেটিক আপডেট সাকসেসফুল হয়ে যাচ্ছে, মানে এখানে আর হ্যাঁ মানে অটোমেটিক মানে স্টেটের ঘুরছে ভিতরে না, দিয়ে এই যে দেবে। তোমার পুরোনো ডেটা গুলোকে এবার রিমুভ করো, হ্যাঁ স্যার, আপডেট তো হয়ে গেল, আপডেট সাকসেসফুল, এগুলোকে ক্লিয়ার করে দিও। স্যার মানে কি বললাম, আমি ওটাই বলছিলাম যে আমি ওটা করিনি, কেন হচ্ছে মানে যেহেতু যে আপডেট মানে সবসময় ডেটা দেখানোর কথা, তো ওই জন্য আর কি। ও আচ্ছা 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 ওটা আচ্ছা, কি আমি করবো না, ওখান কোনটা ভালো লাগে বলুন তাহলে সেটা করবো। ওইটাকে আপডেট করতে গিয়ে জন্যই ঘোরাতে হচ্ছিল আমাকে গল্পটা। আচ্ছা না ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পেরেছি, তুমি ওটাকে আপডেট করোনি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আপনার আপডেট ডেটাটা করেছি মানে সঙ্গে সঙ্গে ফের আমার আপডেটের পরে যে ভ্যালুটা আসছে সেটাকে আবার সেভ। সেটাই চলে আসছে, সেটাই হ্যাঁ চলে আসছে এখানে, হ্যাঁ স্যার, সেটাই সেটাই দেখছি চলে আসছে। আপডেট এখান থেকে, হ্যাঁ স্যার, এখান থেকে তুমি ওটাকে ডাইরেক্ট এখানে
কোনটা দিয়ে তুমি ডাটাটা তো তুলে নিয়ে আসছো ওর ওখানে লগ ইন করবার পর যেটা সেশন আছে সেখান থেকে সেশন স্টোরেজ বা এটা দিয়ে রেখে, আর আপডেটের এখানে তুমি কি দিয়েছো? তুমি আবার ডাটাবেস থেকে তুলে নিয়েছো না পুরো অবজেক্টটাকেই তুমি রেখে দিয়েছো? না স্যার, তুলে আনিনি, সে জাস্ট হচ্ছে কি এই যে জিনিসগুলো ছিল আর কি, মানে ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটাকে জাস্ট হ্যাঁ ডেটাবেসে জাস্ট আপডেট করেছি। এখানে মানে না ফর্মটা না সেরকমই থেকে গেছে। আমার ডেটাবেসের বক্তব্য বলছি না আমি, আমি শুধু বলছি কি তুমি ওটাকে কি পুরো অবজেক্টটাকে তুলে তুমি লগ ইনের টাইমে আপডেটটা যখন ক্লিক করছো তখনই তো তুমি ডেটাবেস থেকে তুলে নিয়ে আসছো আপডেট হ্যাঁ। প্রোফাইলে, হুম হুম ঠিক আছে? পুরো অবজেক্টটাকে তুলে নিয়ে এলে, পুরো অবজেক্টটাকে তুলে নিয়ে এসে তুমি এখানে ডিসপ্লে করাচ্ছ। হ্যাঁ এবার যখন ডিসপ্লে ওটা তো নর্মাল ভাবে এসে হচ্ছে, এবার তারপরে চেঞ্জ হলে তুমি ওটা প্রত্যেক ওটা ক্লিক করলে এখানে তুমি ওটা ইউজ এফেক্ট করেছো। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি হ্যাঁ আপনাকে আপডেট কোথায় প্রোফাইলে। হুম, এই যে মানে অন চেঞ্জ করার পরে আর কি, মানে এখানে হচ্ছে কি ফের হ্যাঁ আবার এটাকে সেট করে দিয়েছি, মানে আচ্ছা হ্যান্ডেল সামনে সরি। হ্যান্ডেল অন চেঞ্জ ইউজার মোবাইল করেছো, কোনো অসুবিধা নেই, অন চেঞ্জ করেছো এখানে, শুধু স্যার মানে অন এটা চেঞ্জ মানে, হলেই তো কল করবে। হ্যাঁ স্যার কল করে মানে যখন হচ্ছে হ্যান্ডেল মানে ফর্মটা সাবমিট করলো, সে হুম শুধু জাস্ট হচ্ছে কি যেটা মানে এটা আছে সেটাকে অবজেক্ট করে পাঠিয়ে দিল জাস্ট, হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপডেট হ্যাঁ সাকসেসফুল মেসেজটা জাস্ট দিয়ে দিল। আর হ্যাঁ ফর্মটা যেরকম ছিল মানে যে ফর্মের ভ্যালু গুলো ছিল সেটা সেরকমই থেকে গেছে আর কি। আর হ্যাঁ তারপরে যখন ফের আমি নেক্সট টাইম যখন ফের আবার আপডেট করার জন্য ফের আবার যখন কোনো কিছু টাইপ করব, তখন এই যে হ্যাঁ অন চেঞ্জের ফলে সেট মেসেজটা মানে আপডেট যেটা ছিল সেটা অন ক্লিয়ার। চেঞ্জে হ্যাঁ এই জায়গাটা হয়ে যাবে। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ভালো অ্যাপ্রোচ, ভালো অ্যাপ্রোচ, অসুবিধা নেই, অন চেঞ্জে হয়ে যাবে। ঠিক আছে আপডেট অবধি তো জিনিসটা এখানে হলো, এবার একটু অ্যাডমিনের দিকটা আচ্ছা করো। অ্যাডমিনটা এখনো করা হয়নি, ওটা করে নেবো আমি। হ্যাঁ অ্যাডমিনটা এখনো হ্যাঁ মানে কিছুই ভালো, নেই একদম। হ্যাঁ অ্যাডমিনটা করো, হ্যাঁ অসুবিধা নেই। হুম। আর বাকি কে কি করেছো, কিরকম অবস্থায় রয়েছে কেউ দেখাতে পারবে? হ্যাঁ স্যার, কি ও যেটা অবস্থা? ওই এটা করেছে মানে ওই ইউজারের পার্টটা করেছে, আমি ওই অ্যাডমিন পার্টটা করেছি, মানে আপনি যেটা করেছেন সেটাই করেছি just। ও আচ্ছা মানে বুঝতে আমার প্রজেক্টে পেরেছি। অ্যাডমিন পার্টটা স্যার করেছি, দেখাবো একবার? ঠিক আছে ঠিক আছে, ওটা চলছে তো বা জিনিসটা হ্যাঁ স্যার, কাজ হ্যাঁ স্যার, হচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আজকে তাহলে কারণ ওই ইউজার পার্টটা স্যাররা করে নেবো। হ্যাঁ ইউজারের পার্টের এটা দেখো, আর আপডেট আর এইটাকে দেখো আচ্ছা স্যার। জিনিসটাকে প্রজেক্টের, হ্যাঁ কারণ স্যার। স্যাররা তো দেখছেনই, সত্যজিৎ স্যার বা ওনারা দেখছেনই, ওই জন্যই আমি এদিকে শুধু বলে যাচ্ছি। তোমরা এইটাকে শুধু একটু দেখে নাও বিশেষ করে কিভাবে হচ্ছে, তাহলে সুবিধে হয়ে যাবে। ওকে তাহলে আমি বন্ধ করলাম, আর স্টপ দেখাবো করলাম। না তো স্যার তাহলে? ঠিক আছে আমি তাহলে কালকে দেখে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে স্যার। অসুবিধা নেই। স্যার কাল আমরা ও কয়েকজন যাচ্ছি এতে আপনার বাসের দিতে, আপনি কি আসবেন? ও না কালকে আমি যেতে পারবো না গো, আচ্ছা আমার প্যাক পড়ানো সেখানে, মানে ট্রেনিং আছে কাল, সোম মঙ্গল বুধ আমার আইবিএম থাকে, ওই জন্য একটু চাপে থাকে আচ্ছা স্যার। ব্যাপারটাতে। ঠিক আছে ওকে আমি তাহলে স্টপ করলাম।